হাই এভরিওয়ান, এটা হচ্ছে মির্জা সায়নমুগ্ধ উপন্যাসের পর্ব সংখ্যা 23, 24, 25। উপন্যাস মির্জা সায়নমুগ্ধ, লেখনীতে জান্নাতুল ফিরদৌস মিথিলা। বজ্রপাতে তীব্র শব্দে কাঁপন ধরেছে গায়ে। বিদ্যুৎ ঝলকানি মৃদু আলোতে ঝাপসা দেখাচ্ছে সব কিছু। সপ্তদশীর কাজল দিকে চোখ দুটোতে ভয়ে জমিয়েছে একরাশ হতভাগতা। সম্পূর্ণ বদর জুড়ে ছেয়ে যাচ্ছে মৃদু ঝঙ্কার। পা দুটো নীল হয়ে যাচ্ছে ক্রমশ। বরফে পুরুতে দেবে যাচ্ছে সপ্তদশীর অর্ধেকটা কোমর। সম্মুখের মাথা নুইয়ে বসে থাকা যুবক বোধহয় নজর লুকাচ্ছে। বারে বারে ঠোঁটে ঠোঁট চেপে বসে আছে মেকি ভাব নিয়ে। সপ্তদশীর মসৃণ ললাটে ভাঁজ পড়েছে স্পষ্ট। একদৃশ্য যুবকের প্রাণে তাকিয়ে থেকে সন্ধিহান গলায় শুধালো, আপনি কি সত্যিই সিদ্ধার্থ? তড়াক নজর ওঠায় যুবক। চোখোচোখি হলো সপ্তদশীর কাজল দিঘি চোখ দুটোর সাথে। আশ্চর্য সুনয়ন দৃষ্টি ঝুঁকালো না মোটেও। কপালে বক্ররেখার ছাপে ফুটিয়ে সন্দিগ্ধ গলায় ফের আওড়ালো, উত্তর দিন। যুবক ঠোক গিলল সামান্য। তড়িঘড়ি করে ওপর নিচ মাথা নাড়িয়ে বলল, হ্যাঁ। কপালে ভাঁজ গাঢ় হলো সপ্তদশী, দৃঢ় হলো তীক্ষ্ণ, দৃষ্টি হলো তীক্ষ্ণ। বিদ্যুৎ চমকানোর মৃদু আলোয় যুবকের মুখাভাবে পরখ করতে লাগলো কেমন। যুবকের মুখটা বড্ড লম্বা, আগের তুলনায় হুট করে এত কালচে হলো কিভাবে? তার ডান গাল হতে ঠোঁটের ভাঁজ অবধি বেশ গভীর একখানা ক্ষত। ক্ষতের গায়ে সেলাইগুলো বড্ড স্পষ্ট। বোধহয় কদিন আগে সেলাই করিয়েছে ক্ষত জায়গাটা। মাহি চোখ মুখে স্পষ্ট হতবম্বতার ছাপ। সিটের মুখে তো এত দাগ ছিল না, তার স্পষ্ট মনে আছে। প্রথম যেদিন সিটের সাথে দেখা হয়েছিল তখন সিটকে দেখতে এতটাও কালো মনে হয়নি। তারপরও এমন বিদঘুটে আকারে ঠোঁট কাটা। মাহির ভয় লাগছে এবার। সপ্তদশী নিজ পা দুটো ক্রমান্বয়ে গুটিয়ে নিচ্ছে। যুবক কিছু আঁচ পেল কিনা কে জানে। সে তৎক্ষণাৎ হাত তুচিয়ে মাথার ওপর হুডিটা ফেলে দিয়ে ঢেকে নিল নিজের মুখ। ভয়ার্ত মাহির পানে একদৃষ্টি তাকিয়ে থেকে ধিমি স্বরে আস্তে আস্তে করলো, ভয় পেও না সানবার্ড, আমি তোমার কোনো ক্ষতি করব না। তুমি তাড়াতাড়ি ওঠো। এতক্ষণে ওরা নিশ্চয়ই তোমার পালানোর খবর পেয়ে গেছে। ওরা যে কোনো মুহূর্তে এখানে চলে আসতে পারে। তাই বলছি প্লিজ ওঠো। আরেকটু এগোলেই রোড সানবার্ড। একবার যে কোনো একটা ট্রাকে উঠে পড়তে পারলেই তুমি এক নরক থেকে মুক্ত। বোকা মাহির মুখখানা বড্ড দ্বিধাগ্রস্ত। কপালে চিন্তার ভাঁজ, অথচ চোখে পালানোর অসহায়ত্ব। যুবকের নিখাদ দৃষ্টি পুঙ্খানুপুঙ্খভাবে পরখ করে যাচ্ছে সব। মাহি নিজ দোলাচালে মগ্ন থেকে আচমকা বলে ওঠে, আপনি তো ওই রাক্ষসের লোক, তাহলে আমায় কেন সাহায্য করছেন? আপনিও যে দিন শেষে মেইডেনের মতো বিশ্বাসঘাতকতা করবেন না, তার নিশ্চয়তা কি? সপ্তদশীর ছোট্ট মস্তিষ্কে তীক্ষ্ণ প্রশ্নে আলতো হাসল যুবক। রয়েছে হাঁটুতে ভর দিয়ে উঠে দাঁড়ালো কোনো রকম। এক হাত ফের মাহির পানে বাড়িয়ে দিয়ে বলল, একটাবার সাহস করে হাতটা ধরে দেখো সানবার্ড, কথা দিচ্ছি এ দেহে প্রাণ থাকতে তোমার বাড়িয়ে দেওয়া হাতখানা মাঝপথে ছেড়ে দেওয়ার মতো দুঃসাহস দেখাবো না। মাহি আশ্চর্য মনে তাকিয়ে আছে কেমন। লোকটার এত ভারী কেন? তিনি তো আগে এভাবেও কথা বলতেন না, সবসময় হাসি ঠাট্টায় মেতে থাকতেন। কণ্ঠও ছিল বেশ ফুরফুরে। তবে আজ এমন অদ্ভুত লাগছে কেন তাকে? মাহি দ্বিধাদ্বন্দ্বে জর্জরিত। সাহস করে যুবকের বাড়িয়ে রাখা হাতের দিকে নিজের কোমল হাতখানা একটু একটু করে বাড়াইছে। যুবকের শক্তপোক্ত হাতে তালুতে হাত ঠেকাতে যাবে অমনি সপ্তদশী চোখের সামনে ভেসে উঠল মুগ্ধ নামক রাগী পুরুষের হিংস্র মুখখানা। যেন সে আগুন চোখে তাকিয়েছে তার দিকে। তৎক্ষণাৎ ভরকায় মাহি। বুকটা কেমন কেঁপে ওঠে আচমকা। বেচারি মনের মধ্যে একরাশ ভয় নিয়ে নিজের বাড়িয়ে দেওয়া হাতটা কেমন তড়িঘড়ি করে গুটিয়ে নিল ভয়ে। যুবকের কাছে দুহাত চেপে আনমনে বিড়বিড় করলো, বুকের কাছে দুহাত চেপে বিড়বিড় করলো, কাকে দেখছি আমি? ওই রাক্ষসের মুখটা এভাবে যখন তখন চোখের সামনে ভেসে উঠছে কেন? আমি তো পালিয়ে এসেছি তার প্যালেস থেকে, তারপরেও কেন দেখছি তাকে? যুবক ভ্রু গুটিয়ে একদৃষ্টি তাকিয়ে আছে সপ্তদশীর পানে। মেয়েটার আনমনে বিড়বিড় করে বলা কথাগুলো মোটেও কানে যাচ্ছে না তার। সে কেমন কপাল গুটিয়ে শঙ্কিত কণ্ঠে প্রশ্ন ছুড়ল, কি বলছে সানবার্ড? তখনই হকচকিয়ে ওঠে মাহি। সম্বিত ফিরে পেয়ে এদিক ওদিক তাকায় এলোমেলো দৃষ্টিতে। প্রসঙ্গ এড়াতে খানিক ঢোক গিলে বলে ওঠে, আর কতটুকু দৌড়াতে হবে? অলক্ষ্যে স্মিত হাসল যুবক। তড়িঘড়ি করে সপ্তদশীর পথ হতে দুকদম সরে দাঁড়িয়ে বলল, আর একটু দৌড়াতে পারবে তো? ওপর নিচ মাথা নাড়াই মাহি। অতঃপর নতুন উদ্যমে অজ্ঞাত যুবকের সাথে পা মিলিয়ে ছুট লাগায় অজানা পথে। দৌড়াতে দৌড়াতে ক্লান্ত মাহি। পা দুটো বোধহয় আর চলছেই না। সপ্তদশী হাঁপাচ্ছে ভীষণ। গলাটা শুকিয়ে কাঠ হয়ে গেছে রীতিমতো। পায়ের গতিরোধ হচ্ছে বারংবার।
পা দুটো বোধ হয় আর চলছেই না। সপ্তদশী হাঁপাচ্ছে ভীষণ, গলাটা শুকিয়ে কাঠ হয়ে গেছে রীতিমতো। পায়ের গতিরোধ হচ্ছে বারংবার। পাশ থেকে যুবক বড্ড বিচলিত হলো বুঝি। তড়িঘড়ি করে এগিয়ে এসে একরাশ অস্থিরতা সপ্তদশীর হাতের কনুই আগলে ধরতে চাইলে তৎক্ষণাৎ হাত বাঁকিয়ে সরিয়ে নেয় মাহি। হাঁপাতে হাঁপাতে শুকনো ঢোক গিলে আধো স্বরে বলল, ছোবেন নামায়। যুবক থামলো, অসহায় চোখে তাকিয়ে রইল মেয়েটার পানে। মাহির খুব কষ্ট হচ্ছে তা স্পষ্ট। মেয়েটা কেমন দুহাত পেটে চেপে ধরে কুষ্ঠা যাচ্ছে রীতিমতো। যুবক তক্ষণে ঘাড় উঁচিয়ে তাকালো সম্মুখে। অদূর থেকে ভেসে আসছে নিয়ন আলোর ঝলকানি। তার মানে রাস্তা আর বেশি দূরে নেই। যুবক সঙ্গে সঙ্গে ঘাড় ঘুরিয়ে পেছনে তাকায়। মাহির উদ্দেশ্যে জেনে কিছু বলবে অমনি তার দৃষ্টি গিয়ে থমকালো অদূরে ঘন জঙ্গলের দিকে। বেশ কিছু টর্চ লাইটের আলো ধেয়ে আসছে এদিকেই। যুবক অস্থির এই পর্যায়ে তড়িঘড়ি করে মাহির নিকট এগিয়ে এসে চাপা স্বরে বলল, ওরা এসে পড়েছে, তাড়াতাড়ি চলো। হকচকায় মাহি তড়িত ঘাড় বাঁকিয়ে তাকালো পেছনে। জঙ্গল থেকে টর্চ লাইটের আলো ধেয়ে আসছে দেখে মুহূর্তে নিঃশ্বাস আটকে গেল সপ্তদশী। মেয়েটা কেমন হড়বড়িয়ে পা বাড়ালো সম্মুখে। পেছন পেছন যুবকও ছুটল। এত বড় পথটা দুজনে অতিক্রম করলো মাত্র মিনিট পাঁচেকে। অবশেষে দুজন দেখা পেল কংক্রিটের দুর্গম রাস্তা খানার। প্রায় বেশ কিছুটা দূরত্বে দাঁড়িয়ে আছে 6টি ট্রাক। বাদবাকি 5টা ট্রাকের হেডলাইট বন্ধ থাকলেও একটা হেডলাইট এখনও চলছে। আশেপাশে ড্রাইভারদের উপস্থিতি টের পাওয়া যাচ্ছে না। যুবক সুযোগ বুঝে তক্ষুনি মাহিকে টেনে নিয়ে গেল রাস্তার ধারে বড় পাইন গাছের আড়ালে। মাহি ভরকায়, কপাল কুঁচকে যুবকের তামাটে মুখ পানে তাকায় শক্ত চোখে। যুবক সেসবে তোয়াক্কা করল না মোটেও। ভীষণ অস্থিরতায় ট্রাউজারের পকেট হাতের বেশ কিছু রুবল, মনে হচ্ছে রাশিয়ান মুদ্রা, বের করে এনে জোরপূর্বক ধরিয়ে দিল মাহির হাতে। মাহি হতবুদ্ধির ন্যায় তাকিয়ে রইল শুধু। মনের মধ্যে কত প্রশ্ন তার, অথচ বলবার জো নেই। যুবক তখন আরেক পকেট থেকে একখানা সেলফোন বের করে এনে মাহিকে দিয়ে বলল, এখানে বেশ কিছু রুবেল আছে, এগুলো তোমার কাছে রাখো, তোমার কাজে লাগবে। আর এই যে ফোনটা দিলাম, এইটাতে ট্র্যাকিং সিস্টেম অন করা আছে। তুমি যেখানেই থাকবে আমি ঠিক চলে আসবো তোমার কাছে। তুমি একদম ঘাবড়াবে না সানবার্ড। হতবাক মাহি, চোখ মুখে স্পষ্ট অবাকের ছায়া। সে কেমন ধরে আসা কণ্ঠে জিজ্ঞেস করলো, আপনি আসবেন না আমার সাথে? আমি একা কোথায় যাব? চোখ দুটো চিকচিক করছে যুবকের। ঘাড় বরাবর এদিক সেদিক ঘুরে ঘুরে দেখছে শত্রুদের আগমন। সপ্তদশীর এহেন কথায় মনটা তার চিৎকার দিয়ে বলছে, আমিও যেতে চাই তোমার সাথে সানবার্ড, তবে আমি অসহায়, এখন অনেক কাজ বাকি। মনে মনে এরূপ বাক্য আওড়ালেও যুবকের ঠোঁটের আগায় ফুটল বিপরীত বাক্য। মোটা কণ্ঠে আওড়ালো, ইউ নিড টু বি স্ট্রং সানবার্ড। আমি তোমায় ট্রাকে তুলে দিব। এই ট্রাক গিয়ে থামবে মস্কোর সাদোভোদ মার্কেটে। তুমি ট্রাক থেকে নেমেই আমায় কল করবে, ওকে? ডায়াল লিস্টের প্রথম নাম্বারটাই আমার। আর হ্যাঁ, মোটেও অপরিচিত কারোর সাথে কথা বলবে না, কেমন? আমি অতি শীঘ্রই তোমার পাসপোর্ট নিয়ে ফিরব। থামল যুবক। এক মুহূর্ত শব্দদোষীর পানে স্থির দৃষ্টিতে তাকিয়ে থেকে ফের আওড়ালো, আমি জানি তুমি পারবে সানবার্ড। মাহি প্রতিক্রিয়ায় শূন্য দৃষ্টিতে তাকিয়ে রইল কেবল। হাত দুটোতে মুঠোবন্দি সেলফোন এবং রাশিয়ান মুদ্রা। দুরু দুরু করে কাঁপছে তার বুক। যুবক এবারেও নিজের উদ্যোগে টেনে ধরে মাহির বাঁ হাতের কবজি। চারিদিক সতর্ক দৃষ্টি আউড়ে গুটি গুটি পায়ে এগোয় রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা শেষ ট্রাকের দিকে। যুবক সময় নিয়ে এগিয়ে এসে দাঁড়ালো ট্রাকের ড্রাইভারের দরজার কাছে। হাত উঁচিয়ে ট্রাকের গায়ে দুবার টোকা বসাতেই পেছন থেকে খুলে গেল ট্রাকের দরজা। যুবক তৎক্ষণাৎ মাহিকে নিয়ে ছুটল সেদিকে। আশপাশ একবার ভালো মতো পরখ করে মাহির হাত ধরে তাকে উঠিয়ে দিল ট্রাকে। অতঃপর ফিসফিসিয়ে বলল, চুপ করে বসে থাকবে সানবার্ড, কোনো শব্দ নয়, ওকে? মাহি মাথা নাড়ে নীরবে। মেয়েটা কেমন জড়সড় ভাব নিয়ে বসে আছে এক কোণে। বোধহয় ভয় পাচ্ছে সপ্তদশী। যুবক ফোঁস করে নিঃশ্বাস ফেলল খানিকটা। কাতর চোখে মাহির ছোট্ট মুখের আদলে তাকিয়ে থেকে বলল, নিজের খেয়াল রেখো সানবার্ড। মাহি শুনল নীরবে, চুপচাপ গা গুটিয়ে বসে রইল কেমন। যুবক আর এক মুহূর্ত দেরি না করে ট্রাকের দরজাটা এগিয়ে দিল আলগোছে। তারপর ফের ড্রাইভারের দরজার কাছে গিয়ে দুটো টোকা বসাতেই ট্রাকের ইঞ্জিনের স্টার্ট বসায় ড্রাইভার মহোদয়। বন্ধ হেডলাইটের বাতি জ্বলে উঠল মুহূর্তে। ট্রাকের বিশাল চাটের চাকা ঘুরতে লাগলো রয়ে। যুবক সরে দাঁড়ায় পথ ছেড়ে। চাতক পাখির দৃষ্টিতে তাকিয়ে দেখলো ট্রাকে চলে যাওয়া। আশ্চর্য, যুবকের ডান হাত আচমকা উঠে এসেছে তার হৃৎপিণ্ড বরাবর। আলতো করে ডলছে সে তাই। তার ভাব এমন, কেউ বুঝি তার হৃৎপিণ্ডটা খুলে নিয়ে যাচ্ছে। তার চেয়েও বড় ব্যাপারখানা হচ্ছে, তার চোখ দুটোতে কেমন চিকচিক করছে। সে কি আদৌ কাঁদছে কিনা কে জানে। যুবক ভীষণ ক্লান্ত
তার সাথে হাঁটু গেড়ে বসলো কংক্রিটের রাস্তায়। চোখ দুটো নীরবে ঝরাচ্ছে অশ্রু, বদনখানি কাঁপছে রীতিমতো। সে কেমন ভাঙা ভাঙা কণ্ঠে হাওড়ালো, আমি সিদ্ধার্থ নয় সানবার্ড, আমি সিদ্ধার্থ নই। ঝড়ের বেগে ছুটছে রোলস রয়েস। ড্রাইভিং সিটে বসে থাকা ড্রাইভার মহাশয় বড্ড আতঙ্কিত। ব্যাক সিট হতে বরাবরের ন্যায় তাড়া দেখাচ্ছেন হিসাম। বেচারা ড্রাইভারকে ব্যাপক গালমন্দ করে বলে যাচ্ছেন, গো ফাস্টার অ্যাজহোল। ড্রাইভার তিতি বিরক্ত, মনটা তার চিৎকার দিয়ে মনিবের মুখের ওপর বলতে দিতে চাইছে, এ ব্যাটা পারলে নিজে সে চালান। তবে মনের কোণে উত্থাপিত হওয়া এহেন বিকট দুঃসাহসিকতার কথাটুকু ঠোঁটের আগায় বসায় আগার আশায় আগেই গিলে নিলেন কোনো মতে। সেরফ মাথা কাত করে বললেন, জি চালাচ্ছি। ব্যাকসিটে গা এলিয়ে বসলেন না হিসাম। আধবুড়ো দুর্বল বদনখানি বড্ড অস্থির তার। ফর্সা গায়ে কাপড়ে ছিটে ফোটাও নেই, কোমরে বেঁচে রাখা একখানা মখমলের তোয়ালে মাত্র। লোমশ বুকটাতে ঘামের তীব্র উপস্থিতি জানান দিচ্ছে মহাশয় বুঝি বড্ড আতঙ্কিত। ঝোড়ো বেগে গাড়িটি ছুটছে ইস্তাম্বুলের ব্যস্ত মহাসড়কে। কিছুক্ষণ পরেই তা ঢুকবে মোহন্তী টানেলে। হিসাম খানিক স্থির হয়েছে এবারে। অস্থির দেহটা সিটের গায়ে আলতো করে ঠেকিয়েছে কোনো মতে। এরই মধ্যেই গাড়ি প্রবেশ করলো মোহন্তী টানেলে। গোলাকার বড়সড় টানেলের ভেতর আজও বরাবরের ন্যায় রাতের উপস্থিতি। সিলিংয়ে জলজল করছে হলদারে আলোর লাইট। হিসাম স্বস্তিতে খানিক চোখ বুঝতেই ড্রাইভার হঠাৎ ব্রেক কষল গাড়ির। এহেন হুটহাট ঘটনায় আকস্মিকতার হকচকায় হিসাম। আধবুড়ো মহাশয় নিজের ভারী শরীরটা তাল সামলাতে না পেরে তখনই ঝুঁকে পড়লো বেশ কিছুটা। ড্রাইভার তটস্থ, গোল গোল চোখ তাকিয়ে আছে সম্মুখে। এদিকে হিসাম ততক্ষণ নিজেকে সামলালেন কোনো মতে। কটমট করতে করতে ড্রাইভারের উদ্দেশ্যে কঠিন গলায় বললেন, মাদার ফাকার, ঠিক মতো গাড়ি চালাতে পারোস না? মাঝ রাস্তায় গাড়ি থামলি কেন? ড্রাইভার জবাব দিল না। তা ফিরলেন পেছনে। হিসাম বড্ড চড়লেন এই পর্যায়ে। দাঁত চেপে ড্রাইভারের সিটের পেছন থেকে সরে আসতেই চুপতে গেলেন তিনি। গাড়ির কাছ থেকে মাত্র কয়েক হাত দূরে পথ আটকে দাঁড় করিয়ে রাখা একখানা বাইক। একজন বলিষ্ঠ পুরুষ বসে আছেন বাইকে, মাথায় কালো হেলমেট, এক হাতে ভর দিয়ে গা এলিয়ে রেখেছেন কেমন। এক পা বাইকের কোলে উঁচিয়ে রাখলেও আর এক পা জমিনে গড়াগড়ি খাচ্ছে। হিসাম থমকায়, হতবিহ্বলের ন্যায় আওড়ায়, হু ইজ দিস বাস্টার্ড? কথাটুকু নিচে জিভের আঘাত দিয়ে বেরিয়েছে মাত্র। অমনি হিসামের হৃদয় থমকালো সম্মুখে চেয়ে থেকে। একসঙ্গে বেশ কিছু ব্ল্যাক মার্সিডিজ বেঞ্জ ধেয়ে এসে সারিবদ্ধভাবে দাঁড়ালো বাইকারের একদম পেছনে, যেন তারা অনুগত্য করছে সামনের মানুষটার। হিসাম ভয়ে ভয়ে শুকনো ঢোক গিলল বার কয়েকবার। কাঁপা কাঁপা হাতে ড্রাইভারের কাঁধ ছুঁয়ে চাপা ছড়ে বলল, গাড়ি পেছনের নেই। ড্রাইভার ফাঁপা ঢোক গিলছে, কাঁপা কাঁপা বদনে তক্ষুনি পাশের দরজা খুলে বেরিয়ে গেলেন গাড়ি থেকে। এদিকে হিসাম পড়লেন মহা দোটানায়। ড্রাইভার বিশ্বাসঘাতক যে সুযোগ পেয়ে ছুটে পালালো তাকে ছেড়ে। হিসাম কোনোরকম কাল বিলম্ব না করে তক্ষুনি হড়বড়িয়ে ব্যাক সিট থেকে চলে এলো ফ্রন্ট সিটে। কোমরের তোয়ালেটা কোনোরকম খুলতে বাঁচলো তার। বেচারা এক হাতে গাড়ির সবগুলো দরজা লক করলেন ভালো মতো। অতঃপর স্টিয়ারিংয়ের হাতল টান বসিয়ে যেই না গাড়িকে পেছনে নিবেন, অমনি পেছন থেকে কড়কড় শব্দে ভেসে উঠল অগণিত গাড়ির হর্ন। হিসাম ভরকালেন। তড়িঘড়ি করে ব্রেক কষে ঘাড় বাঁকিয়ে পেছনে তাকাতেই দেখলেন পেছনেও পথ আটকে দাঁড়িয়ে আছে বেশ কিছু গাড়ি। ভয়ে প্রাণ বেরোনোর জোগাড় বেচারা হিসামের। কোনোরূপ উপায়ন্তর না পেয়ে চুপটি করে বসে রইল নিজ গাড়িতে। গাড়িটা বুলেট প্রুফ, বাইরে থেকে হাজারটা বুলেট ছুড়লেও গায়ে একটুখানিও আঁচড় লাগবে না তার। এ নিয়ে প্রশান্তির হাসি টানলেন হিসাব। ইচ্ছে করে ডান হাতের মিডল ফিঙ্গার উঁচিয়ে দেখালেন সবাইকে। ওদিকে বাইকার মহাদয় এতক্ষণে নড়ে চড়ে উঠলেন। বাইকের ওপর থেকে নেমেছে দুহাত পকেটে গুঁজে দাম্ভিক কদম বাড়াতে লাগলেন হিসামের গাড়ির দিকে। হাঁটার মাঝপথে একবার ঘাড় বাঁকিয়ে তাকালেন তিনি। অমনি কোত্থেকে দুজন গার্ডস কেমন তড়িৎ বেগে ছুটে এলেন হিসামের গাড়ির সামনে। বুলেট প্রুফ গাড়িটির উইন্ডো সিল্ড বড় শক্তিশালী, অল্প আঘাতেই থোড়াই ভাঙবে। গার্ড দুজন হাতে করে দুটো ব্যাগ নিয়ে এলেন। অতঃপর ব্যাগ থেকে 4টে সাকশন ডিভাইস এনে বসিয়ে দিলেন উইল শিল্ডের চারপাশে। ভেতর থেকে থাকা হিসাম হাঁ করে দেখছে সব। কি করছে তারা তাই তো বোঝার চেষ্টায় তিনি। উইল সিটের গায়ে বসেছে 4টে শক্তিশালী সাকশন ডিভাইস। গার্ড দুজন আধুনিক রিমোটের সাহায্যে মাত্র দুটো
চাপে ঘটালেন কন্ট্রোল ব্লাস্ট। মুহূর্তেই উইন্ডশিল্ডের আস্তরণ মৃদু ফাটল ধরল। এহেন কাণ্ডে তটস্থ হিসাম চক্ষু ছানাফাড়া করে তাকিয়ে আছে বাইরে। অদূর থেকে বলিষ্ঠ পুরুষ এগিয়ে আসছেন ক্রমাগত। তার দাম্ভিক কদম আচমকা থামল গাড়ির সম্মুখে এসে। কিয়তক্ষণ ঠায় দাঁড়িয়ে থেকে যুবক বাঁহাত বাড়াই পাশে। ঠিক তখনই কেউ একজন বিনস্র শ্রদ্ধায় মাথা নুইয়ে যুবকের হাতে তুলে দেয় একখানা মোটা লৌহদণ্ড। যুবক বেশ আরামসে লৌহদণ্ডটা হাতে নিয়ে খানিকক্ষণ ঘুরিয়ে ঘুরিয়ে আচমকা তা দিয়ে আঘাত বসালো উইন্ডশিল্ডের গায়ে। মুহূর্তেই চূর্ণবিচূর্ণ হয়ে গেল উইন্ডশিল্ডের কাঁচ। চূর্ণবিচূর্ণ ছিঁড়েফোঁটা গিয়ে আঘাত হানল হিসামের উদুম গায়ে। চামড়া ভেদ করে কাঁচের টুকরো দেবে গেল বহু জায়গায়। হিসাম আর্তনাদ করে ওঠে। ডান হাতে ঢুকেছে এক টুকরো কাঁচ, রক্ত গলগলিয়ে পড়ছে গাল বেয়ে। ওদিকে যুবক আবার এক লাফে উঠে এসেছে বনেটের উপর। এক হাঁটুতে ঝুঁকে বসে আচমকা ডান হাত বাড়িয়ে দিল হিসামের দিকে। গম্ভীর অথচ ক্রূর কণ্ঠে বলল, মাই মানি। হিসাম বাকরুদ্ধ, নিষ্পলক চোখে তাকিয়ে আছে কেমন। মস্তিষ্ক বড্ড ফাঁকা লাগছে তার এখন। সে খানিক সময় নিয়ে অস্পষ্ট আওড়ালো, আপনি? হেলমেটের আড়ালে থাকা পিয়ার্সিং করা চোখ ঠোঁট দুটো দাঁতের সঙ্গে পিষে হাসলো যুবক। ডান হাতে আলতো করে হেলমেটের গ্লাস তুলে নিজের বাদামি চোখগুলো উন্মুক্ত করে শান্ত কণ্ঠে আওড়ালো, দিস শ্যাডো মনস্টার। থমকায় হিসাম। হৃদয়ের দুটো স্পন্দন বুঝি মিস হয়ে গেল ইতিমধ্যে। চোখ দুটো বেরিয়ে আসার জোগাড় তার। অষ্টপুরের ফাঁক বেড়েছে বহুগুণ। যুবকের ঈগল দৃষ্টির পানে কিয়তক্ষণ এক দৃষ্টিতে তাকিয়ে থাকতেই হঠাৎ মনে পড়ে গেল মনসারের দিকে চোখ তুলে তাকাতে নেই। তাকালে মৃত্যু নিশ্চিত। তৎক্ষণাৎ নজর ঝুঁকায় হিসাম। কাঁপতে কাঁপতে আতঙ্কিত কণ্ঠে বলে ওঠে, ক্ষমা করুন আমায় মনস্টার। আমি জানতাম না এটা আপনি। আই ওয়ান্ট মাই মানি। গম্ভীর কণ্ঠাটা কানে যেতে সিদ্ধারা সোজা হয়ে গেল হিসামের। বেচারা তড়িঘড়ি করে গাড়ির ড্যাশবোর্ডের পাশে থাকা গ্লাভ বক্স হাতড়ে একখানা চাবির গোছা বের করে এনে আলগোছে তুলে দেয় মনস্টারের হাতে। প্রাণ ভিক্ষা চেয়ে ফের কাতর কণ্ঠে শুধায়, সব নিয়ে যান মনস্টার, বাট প্লিজ ডোন্ট কিল মি। এই কথাটা মনস্টার উর্ফ মুগ্ধ আদৌ কানে তুলল কিনা কে জানে। সে উল্টো ডান হাত বাড়িয়ে দিল পাশে। পর মুহূর্তে পাশ থেকে গার্ড এগিয়ে এসে একখানা বিশাল শটগান তুলে দিলেন মনস্টারের হাতে। উড়ুর উপর শটগানে বেশ ঠেকিয়েছে মনস্টার। গানের নল ঠেকিয়েছে হিসামের দিকে। হিসাম ভয়ার্ত কণ্ঠে বারবার অনুনয় করছে ভীষণ। হাত জোর করে ক্ষমা চাইছে কতবার, অথচ সেদিকে থোড়াই পাত্তা দিচ্ছে মনস্টার। সে কেমন ক্রূর হেসে ঠান্ডা কণ্ঠে শুধালো, হ্যাপি জার্নি। তারপর ট্রিগার চাপতেই শটগানের নল দিয়ে অসংখ্য ছোট ছোট ধাতব দানা বেরিয়ে গেল ঝড়ের বেগে। মুহূর্তেই ঝাঁঝরা হয়ে গেল হিসামের বুক দেহ। লৌহতে ভিজে গেল চারপাশ। শটগানের তীব্র আওয়াজে কান ধরে যাবার জোগাড় যেন। বাদবাকি গার্ডরা সব মাথা নুইয়ে দাঁড়িয়ে আছে। প্রত্যেকের চোখে মুখে আতঙ্কের ছাপ স্পষ্ট। স্লাগের সবগুলো ধাতব দানা বেরোনোর পর থামল মুগ্ধ। আলগোছে উড়ুর ওপর থেকে শটগানটা নামিয়ে রাখলো বনেটের ওপর। তারপর আর এক লাফে বনেট থেকে নেমে দাঁড়ালো রাস্তায়। দুহাত ওপরে তুলে ভীষণ আলসেমিতে আড়মোড়া ভাঙল যুবক। ঘাড়টা চারিদিকে ঘুরিয়ে ফোটালো শব্দ করে। এক হাতে মাথা থেকে হেলমেট খুলে ছুঁড়ে ফেললো রাস্তার একপাশে। অতঃপর পকেটে হাতরে একখানা মোটা সিগার বের করে এনে জ্বলন্ত শটগানের নলের সাথে একটা ঘর্ষণ বসাতেই জ্বলে উঠল তা। যুবক রয়েস হয়ে ঠোঁটে ফাঁকে গুজল সিগার। নাটকীয় ভঙ্গিতে গা দুলিয়ে পা বাড়ায় সামনে। ঠিক তখনই পেছন থেকে ছুটে এলেন গার্ড মহোদয়। মাথা নুইয়ে মনস্টারের দিকে ফোন বাড়িয়ে নিয়ে নিচু কণ্ঠে বললেন, মনস্টার, আপনার কল। থামলোর মুগ্ধর পা। ঘাড় বাঁকিয়ে একদৃষ্টিতে তাকালো ফোনের দিকে। কিছুক্ষণ সময় নিয়ে হাতে নিল ফোনটা। কানে ঠেকাতেই ওপাশ থেকে ভেসে আসে এডউইনের ভয়াতুর কণ্ঠ, মনস্টার, সি ইজ মিসিং। কথাটুকু যেন বজ্রপাতের ন্যায় কানে শোনালো মুগ্ধের। মুহূর্তেই যুবকের মুখাবয়বে পরিবর্তন ঘটল। বাদামি চোখ দুটো নিমেষেই জ্বলে উঠল অদৃশ্য আগুনে। ঘন হৃদয়ের মাঝে স্পষ্ট দেখা মিলল গোটা কতক ভাঁজ। ফর্সা মুখখানা লাল হয়ে গেছে কেমন। দৃঢ় চোয়ালটা ব্লেডের ন্যায় তীক্ষ্ণ হচ্ছে ক্রমশ। যুবকের ধারালো দাঁত কপাটি একে অপরের সাথে তীব্র ঘর্ষণের কটমট শব্দ তুলছে। ফোনের ওপাশ নিঃশব্দ। মনসারের এহেন নীরবতা খুব একটা সুবিধের ঠেকল না এডউইনের নিকট। বেচারা ভয়ত ঢোক গিলে অপেক্ষায়িত। এদিকে মনসার চোখ বুজে দাঁতে দাঁত চেপে যাচ্ছে। বাঁ হাতের শক্ত তালু দ্বারা নিজের ঘাটটা কেমন ডলতে ডলতে কটমটিয়ে বলে ওঠে, প্যালেস ভর্তি গার্ড থাকা সত্ত্বেও ওইটুকুন একটা পুচকে বান্দির মেয়ে মিসিং হলো কিভাবে? শুকনো ফাঁকা ঢোক গিলল এডউইন। আর দৃষ্টি তাকালো
অদূরে মাথা নুয়ে অপরাধীর ন্যায় দাঁড়িয়ে থাকা মিলার পানে। মেয়েটার ফর্সা মসৃণ গাল দুটো স্পষ্ট 5 আঙুলের ছাপ। এডউইন কিছুক্ষণ শক্ত মুখে তাকিয়ে রইল মেয়েটার দিকে। সময় নিয়ে মুখ খুলবে অমনি ফোনের ওপাশ থেকে হেসে এলো এক হিংস্র গর্জনধ্বনি। আশেপাশে সবগুলো শহরে লকডাউন দে এডউইন অ্যান্ড কল মাই সাইলেন্ট ওলভস। পাতাল খুঁড়ে হোক কিংবা আকাশ ছিঁড়ে আমি ফেরার আগে ওই বান্দির মেয়েকে যেভাবেই হোক খুঁজে বের কর। রিমেম্বার, ওকে খুঁজে না পেলে সব কিছু ধ্বংস করে ফেলবো আমি। আই রিপিট, আগুন জ্বালিয়ে দেবো পুরো শহরে। তোদের সব কটাকে নিজ হাতে পিস পিস করে কাটবো। মাইন্ড ইট। ভয়ার্থ ঢোক গেল এডউইন। এহেন 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাতেও বড্ড ঘামছে তার কপাল। গলাটা খুসখুস করছে ভয়। চোখ মুখে সে কি আতঙ্কিত ভাবসাব। জনাব আলগোছে হাত ঢোকালেন পকেটে। তড়িঘড়ি করে রুমালটা বের করে এনে ঘামার্ত কপালখানা মুছে এলেন কোনো মতে। কাপা কাপা কণ্ঠে দুটো বাক্য আওড়াতেই যাবে অমনি ওপাশ থেকে খট করে কেটে গেল কল। এডউইন হতভম্ব হয়নি মোটেও, উল্টো আতঙ্কিত মুখাবয়বে ফোনের স্ক্রিনের কাপা কাপা আঙুল চালালো বার কয়েক। অপরিচিত এক নাম্বারে গোটা গোটা অক্ষরে মেসেজ পাঠালো। মনস্টার ইজ কলিং ইউ, অল গেট রেডি। গম্ভীর মুখখানা কঠিন হচ্ছে মুগ্ধের। শক্ত হাতে তালুতে ভার্ডু কালেকশন এক্সপেন্সিভ ফোনটা কেমন দুমড়ে মুচড়ে যাচ্ছে। কানের পাশে বেজে যাচ্ছে কেবল একটি শব্দ, একটি কথাই, মনস্টার সি ইজ মিসিং। নাকের পাটা ফুলল মনস্টারের। চোখে মুখে লেপটে গেল অদৃশ্য আগুন। রাগে হিতাহিত জ্ঞানশূন্য মানব তক্ষুনি হাত থেকে ফোনটা ছুঁড়ে মারল কংক্রিটের রাস্তায়। মুহূর্তেই ছিন্নভিন্ন হয়ে গেল অত দামি ফোনটা। ওতে অবশ্য বিন্দুমাত্র মাথা ব্যথা নেই স্যারো মনস্টারের। সে উল্টো শক্ত মুখে 2 হাত গুজলো প্যান্টের পকেটে। পিয়ার্সিং করা ঠোঁটটা কেমন কামড়ে ধরে উপচে পড়া রাগের তোড়ে। ঘাড়ে সব কটা রক ফুলে ফেপে এক একবার। শক্ত চুয়ালে যুবক খানিক ঘাড় ঘোরালো এদিক ওদিক। কটমট শব্দ তুলছে ঘাড়ের রগ। দাঁত কপাটি তীব্র ঘর্ষণের আওয়াজ পাওয়া যাচ্ছে বেশ। মুগ্ধ কেমন চিড়বিড়িয়ে আনমনে বিড়বিড় করলো, ইউ ক্রসড ইউর লাইন বিচ, ইউ জাস্ট ক্রসড ইউর লাইন। অবশেষে নিজ হাতে নিজের কপড় খুললি বান্দির মেয়ে। নাও বি প্রিপেয়ার্ড ফর মি বলে ক্রুর হাসল মুগ্ধ। পরক্ষণে গমগমে গলায় হুঙ্কার ছিল গার্ডদের উদ্দেশ্যে, গেট দ্য জেট রেডি। ব্যস্ত পায়ে প্যালেসের প্রশস্ত করিডর দিয়ে হাঁটছে গম্ভীর মুখ এডউইন। এগোচ্ছে প্যালেসের সদর দরজার দিকে। ডান কানে এয়ারপড গুজে রাখা তার। মুখ চলছে অনবরত। একের পর এক হুঙ্কার ছুড়ে যাচ্ছে যুবক। দাঁত খুঁচে আওড়াচ্ছে। এ নিয়ে ঠিক 7 বার সম্পূর্ণ প্যালেস থেকে শুরু করে জঙ্গল অবধি তল্লাশি চালানো শেষ। তবুও মেয়েটার খোঁজ পেল না কেউ। সে কি হাওয়ায় মিলিয়ে গেল নাকি? পেছন পেছন হাঁটছে সশস্ত্র গার্ডদের দলবল। ব্যস্ত এডউইনের এহেন হুঙ্কারে তটস্থ সব। প্রতি উত্তর করবার তেমন একটা সাহস পাচ্ছে না কেউ। এদিকে উত্তরের অপেক্ষায় এডউইন ফের গর্জে উঠল, মুখে জিভ নেই তোদের বাস্টার্ড? নাকি বুলেট খেলে তারপরেই মুখ দিয়ে কথা বেরোবে? কোনটা? শুকনো ঢোক গিলল সবাই। মাঝে থেকে একজন মনে মনে ভীষণ সাহস জুগিয়ে আধো আধো স্বরে শুধালো, এডউইন ট্রাস্ট মি, আশেপাশের এমন কোনো জায়গা বাদ নেই যেখানে আমরা খুঁজিনি। আমার মনে হচ্ছে এডউইন মেয়েটা। কথাটা জিভের ডগা দিয়ে বেরিয়েছে মাত্র আর অমনি বেচারা গার্ডের চোয়াল বরাবর শক্ত হাতে থাবা বসালো এডউইন। এহেন ঘটনার আকস্মিকতায় ভরকাই গার্ড হকচকিয়ে দেখায় এডউইনের মুখ পানে। এডউইন দাঁতে দাঁত চাপছে কেমন। দাঁত কপাটের কটমট শব্দগুলো বড্ড কানে বাজছে গার্ডের। চোয়ালের ব্যথায় কুচকে যাচ্ছে চোখ মুখ। এদিকে এডউইন হাতে জোর বাড়াচ্ছে ক্রমশ। গার্ডের চোয়ালখানা শক্ত করে চেপে ধরেই খানিকটা উঁচিয়ে তুলল মুখ। পরক্ষণে দাঁত কিরমির করে আওড়ালো, কল হার ম্যাডাম, ডোন্ট ইউ ডেয়ার টু অ্যাড্রেস হার মেয়েটা বলে গার্ডের চোয়ালটা এক ঝটকায় ছেড়ে দিল এডউইন। লম্বাটে চোয়ালখানার পেঁচিগুলো শক্ত করে ফুটিয়ে হাত গুজল পকেটে। ফের কঠিন গলায় আদেশ ছুড়ে বলল, গতকাল যে ট্রাকগুলো দিয়ে বাজার এসেছিল, আগামী 1 ঘন্টার মধ্যে সেই ট্রাকগুলো ড্রাইভারদের আমার সামনে এনে হাজির করবি। ডু ইউ গেট দ্যাট? পরপর মাথা ঝাঁকায় সবাই। একজোড়ে গম্ভীর মুখে বলে ওঠে, কমান্ড এক্সপ্রেসড এডউইন। এহেন কথার প্রতিউত্তরে মৌন এডউইন ঠায় দাঁড়িয়ে রইল নিজে যাই। ওদিকে গার্ডরা সব একে একে এডউইনকে পাশ কাটিয়ে চলে গেল। প্রায় মিনিট 2 বাদেই এডউইন পা বাড়ায় উল্টো পথে। পায়ের গতি অপ্রতিরোধ্য রেখে বাঁ হাতের কবজি উল্টে দৃষ্টি ঠেকালো ঘড়ির পানে। আর মাত্র কয়েক মিনিট, তারপরেই আসবে তারা।
এই প্রথম সাইলেন্ট ওলস টিমের সাথে সরাসরি সাক্ষাৎ হতে যাচ্ছে এডউইনের। এ নিয়ে ভেতরে বড্ড অস্থিরতা যুবকে। মনসারের তত্ত্বাবধানে গড়া এই সিক্রেট টিম ব্ল্যাক হ্যাট হ্যাকিং থেকে শুরু করে বিভিন্ন অবৈধ কাজের সঙ্গে জড়িত এক্সপার্টরা। মনসারের ডান হাত হওয়া সত্ত্বেও দ্য সাইলেন্ট ওলস টিমের সাথে দেখা করার সৌভাগ্য মেলেনি তার। মূলত মনসার নিজেই এই সৌভাগ্য দেয়নি কাউকে, তবে এডউইন আজ পাচ্ছে। বুকটা কাঁপছে তার, ঠোঁট দুটো শুকিয়ে যাওয়ার দরুন বারবার জিভ ঠেলে ভিজিয়ে যাচ্ছে কোনো মতে। পা দুটো বড্ড অস্থির এডউইনের। মস্তিষ্কে কেবল বাজছে কীভাবেই হোক মুনবার্ডকে খুঁজতে হবে। ব্যস্তভাই প্যালেসের ফ্রন্ট ইয়ার রাজকীয় প্রথম সিঁড়িটার পা রাখল এডউইন। কপাল কুঁচকে একদৃষ্টিতে তাকিয়ে আছে হাতঘড়ির পানে। ডান হাতের আঙুলে গুনছে সময়, ঠোঁটের ফাঁক গলিয়ে অস্পষ্টে আওড়াচ্ছে 10, 9, 8, 7। এলোমেলো ভঙ্গিতে প্রহর গুনছে এডউইন। অস্থিরতায় ঠোঁট কামড়ে যাচ্ছে বারবার। প্রহরের কাঁটা প্রায় শেষ পর্যায়ে এসে ঠেকতেই কর্ণগহ্বরে পৌঁছালো প্রাইভেট বাসের ইঞ্জিনের শব্দ। তৎক্ষণাৎ চোখ তুলল এডউইন। প্যারাডাইসে কেচি গেট দিয়ে একে একে ঢুকছে 6টি কালো রাঙা বাস। বাসের সে কি দুর্বার গতি! এডউইন চটজলদি সিঁড়ি ভেঙে ছুট লাগালো লনের দিকে। সবুজ ঘাসে ঘেরা লনের একপাশে দাঁড়িয়ে থেকে হাত উঁচাই যুবক। ইশারায় থামতে বলল বাসকে। এহেন ইশারা পেয়ে খানিকক্ষণ বাদেই থামলো সবকটা বাস। সারিবদ্ধ হয়ে দাঁড়ালো ড্রাইভওয়ের প্রশস্ত রাস্তায়। এডউইন হতবাক চোখে তাকিয়ে রইল বাসগুলোর দিকে। রয়েছে খুলে যাচ্ছে প্রতিটা বাসের দরজা। একে একে বাসের সিঁড়ি বেয়ে নেমে আসে কালো বুট পরিহিত কয়েকজোড়া পা। প্রত্যেকের গায়ে কালো রঙা লং ওভারকোট, মাথায় টানা হুডি। মুখ লুকিয়ে আছে কালো হুডির আড়ালে। ঠোঁটের একাংশ চক্ষুগোচর হচ্ছে কোনো রকম। সকলের দুহাত ঢেকে আছে কালো রঙা গ্লাভসে। এডউইন কেমন স্থির হয়ে গেল তাদের দেখে। মানুষগুলো সে কি ডিসিপ্লিন হাঁটছে, তাও সারিবদ্ধভাবে। মাথাটা কেমন নুইয়ে রাখা প্রত্যেকের। সাইলেন্ট ওলস টিমের ভাইস অ্যাডমিন রয়েছে এগিয়ে এলো এডউইনের দিকে। পাদুকা আরামে দাঁড় করিয়ে রেখে হাত দুটো কোমরের পিঠে গুজে দাঁড়ালেন তিনি। ভীষণ ভারী অথচ শান্ত কণ্ঠে আওড়ালেন, হোয়াটস দ্য মিশন অ্যাবাউট? এতক্ষণ সাইলেন্ট ওলস মেম্বারদের দিকে একধানে তাকিয়েছিল এডউইন। বেচারার অবাধ ধ্যান ভাঙানো এডউইনের ভারী কণ্ঠে বেচারার অবাধ ধ্যান ভাঙল এডমিনের ভারী কণ্ঠে। হুটহাট তাকে সে কেমন ভরবড়িয়ে উঠল দেখো। রুয়েটসে ঘাড় বাঁকিয়ে গলা উঁচিয়ে ডাকলো, মাইকেল! এক মুহূর্ত কাটল বোধ হয়। পরক্ষণেই কৃষ্ণাঙ্গ বলিষ্ঠদেহী এক মধ্যবয়স্ক গটগটিয়ে বেরিয়ে এলেন প্যালেস থেকে। বাঁ হাত একখানা কাগজ মোড়ানো, তার চোখ মুখে নির্লিপ্ত ভাব স্পষ্ট। লম্বা কয়েক কদমে এসে চলে এলো এডউইনের নিকট। বিনম্র শ্রদ্ধায় হাত মুড়িয়ে রাখা কাগজটা এডউইনের দিকে বাড়িয়ে দিয়ে আওড়ালো, ডান এডউইন। গম্ভীর মুখে কাগজটা হাতে নিল এডউইন। কোনো রকম কালবিলম্ব না করে ব্যস্ত হাতে কাগজটা খুলে চোখে পড়ল আর্টিস্টের রংতুলিতে আঁকা মাহির একখানা রঙিন ছবি। মেয়েটা কি সুন্দর হাসছে। তার ফরসাটে মুখখানা যেন সকালের নরম আলোয় এক টুকরো দীপ্তি ছড়াচ্ছে। নাকগালে লালচে ভাবটা কি সুন্দর ফুটিয়েছে আর্টিস্ট। এহেন প্রাণবন্ত ছবিটার দিকে মুহূর্তে স্থির দৃষ্টিতে তাকিয়ে রইল এডউইন। মুখভঙ্গি বড্ড এলোমেলো তার। কণ্ঠনালী বেয়ে অ্যাডামস অ্যাপেলটা ক্ষণে ক্ষণে নামছে কেমন। ওদিকে সম্মুখে দাঁড়িয়ে থাকা সাইলেন্ট ওলস মেম্বার বুঝি তিতিবিরক্ত হচ্ছেন এডউইনের এমন হুটহাট ঘোরের মাঝে ডুবে যাওয়ায়। সে তৎক্ষণাৎ গম্ভীর মুখে গলা খাঁকড়ি দিয়ে উঠলেন। এরূপ শব্দে হকচকায় এডউইন। ঘোর কাটতেই বেচারা কেমন হড়বড়িয়ে হাতে ছবিখানা এগিয়ে দিল সম্মুখের যুবকের দিকে। হুডি পরিহিত যুবক রয়েছে হাতে নিলেন কাগজটা। তাতে এক সুন্দরীর তরুণীর হাসিমাখা ছবি দেখে কেমন ভ্রু গোটালেন তিনি। ঠোঁট দুটো হালকা নাড়িয়ে শান্ত কণ্ঠে শুধালেন, সিরিয়াসলি? একটা সাধারণ মেয়েকে খুঁজতে যাবো আমরা, দ্য সাইলেন্ট ওলস টিম মেম্বাররা? এডউইন চাপা হাসলো কেমন, মাথাটা ক্রমাগত নাড়িয়ে গমগমে গলায় প্রত্যুত্তর বলল, সি ইজ মনস্টার্স। তৎক্ষণাৎ স্থবির হলেন এডমিন। সিরধারা সোজা হলো পরক্ষণেই। মনস্টারের আদেশ যেহেতু খুঁজতে তো হবেই। এক্সকিউজ মি মিস, আমায় এক গ্লাস পানি দেবেন কি? বৃদ্ধ স্কেচ আর্টিস্টের কণ্ঠ কানে পৌঁছাতেই জানালার কাছ থেকে ঘরে আসে মিলা। মুখটা কেমন অন্ধকারে নিমজ্জিত তরুণীর। গাল দুটো ফুলে গেছে ব্যথায়। ঠোঁটের এক কোণে লেগে আছে শুকিয়ে যাওয়া রক্ত। এডউইন যেভাবে চড়িয়েছে মেয়েটাকে, সে যে এখনও ঠিকমতো নিজ পায়ে দাঁড়িয়ে আছে, তাই তো অনেক। মিলা উদাস মুখে এগিয়ে আসে ডিভানের দিকে।
হাত বাড়িয়ে সম্মুখের স্কচ টেবিলের ওপর থেকে গ্লাস ভর্তি করে পানি ঢেলে এগিয়ে দেয় আর্টিস্টের দিকে। বিছানার এক কোণে বসে থাকা বৃদ্ধ পেন্টার হাত বাড়ালেন কোনো মতে। হাত দুটো বড্ড কাঁপছে তার। পানির গ্লাসটা কোনো মতে ধরতে পারলেও মুখ অবধি গ্লাস এগোচ্ছে না কেন যেন। পানি যেটুকু নিয়েছেন তাও বুঝি পড়ে যাচ্ছে হাত কাঁপার ফলে। মিলা কপাল কুঁচকালো তা দেখে। সন্দিহান গলায় জিজ্ঞেস করলো, আপনি এভাবে কাঁপছেন কেন? বৃদ্ধ ক্ষণে ক্ষণে ঢোক গিললেন বার কয়েক। গ্লাসটা ফের মুখের সামনে ঢেলে দিতেই তা আচমকা হাত থেকে ফসকে পড়ে গেল মেঝেতে। মুহূর্তেই চূর্ণ বিচূর্ণ হয়ে গেল কাঁচের গ্লাসটা। বৃদ্ধ বুঝি ভারী ভরকালেন নিজ কর্মে। মুখটা করে নিলেন কাচুমাচু। মিলা অবধের ন্যায় দেখছে সব। ঘাবড়াতে থাকা বৃদ্ধর পানে হতবুদ্ধির ন্যায় তাকিয়ে থেকে আওড়ালো, কি হলো আপনার? আপনি ঠিক আছেন তো? বৃদ্ধার মাথা নাড়াই দুধারে। এক মুহূর্ত স্থির থেকে আচমকা বাচ্চাদের ন্যায় ঠোঁট ভেঙে কেঁদে ওঠে কেমন। মিলা হকচকায় এরূপ কাণ্ডে। তক্ষুনি হড়বড়িয়ে এগিয়ে এসে বসল বিছানার আরেক পাশে। চোখ দুটো ছোট ছোট করে আতঙ্কিত কণ্ঠে শুধালো, আরে আরে, কি হলো আপনার? কাঁদছেন কেন এভাবে? বৃদ্ধ কাঁদছে তো কাঁদছেই, থামবার নাম নেই তেমন। মিলা কেমন হাঁসফাঁস করছে লোকটার অমন কান্না দেখে। এদিকে বৃদ্ধ কান্নার মাঝেই হেঁচকি তুলতে তুলতে শুধালেন, আমাকে এভাবে জোর করে তুলে আনলো কেন? আর এটাই বা কোন জায়গা? সবার হাতে বন্দুক কেন? ওরা কি আমায় মেরে ফেলবে? এহেন কথা কর্ণঘরে পৌঁছানো মাত্র মিলার বুক ছিঁড়ে বেরিয়ে এলো এক দীর্ঘ নিঃশ্বাস। মেয়েটা ঘাড় উঁচিয়ে তাকালো শূন্যে। আনমনে চাপা স্বরে বলল, আপনি যেহেতু যা মনসার প্যারাডাইসে আছেন সেহেতু আপনার বেঁচে থাকাটা অনিশ্চিত হলেও আপনার মৃত্যুটা নিশ্চিত, হোক সেটা কয়েকদিন আগে কিংবা পরে। সফেদ রঙা মেঘের রাজ্য ভেঙে উড়েছে প্রাইভেট জেট। নরম কার্পেটের ফ্লোরে বিরতিহীন কদমে হাঁটছে মৌধ। শক্ত চোয়ালে একই পথ বারবার প্রদক্ষিণ করে যাচ্ছেন বলিষ্ঠ পুরুষ। বাম হাত তার পকেটে গুজে রাখা, ডান হাতে তর্জনী এবং মধ্যমার ফাঁকে গুজে আছে জ্বলন্ত মোটা সিগার। কানে ইয়ারপড। অস্থির রাগান্বিত যুবক কেমন চিবিয়ে চিবিয়ে বলে যাচ্ছে, প্রতিটা এয়ারপোর্টে লকডাউন দে, আশেপাশে সবগুলো রেল স্টেশন করা নজরদারি রাখ, সেন্ট পিটার্সবার্গ থেকে শুরু করে মস্কো অবধি যত রাস্তা অলিগলি আছে সবগুলো সিসিটিভি ফুটেজ চেক কর। আমি ব্যাক করার আগে ওই জানোয়ারের বাচ্চাকে খুঁজে বের করবি, বাস্টার্ড। ডু ইউ গেট দ্যাট? ওপাশের উভয় উত্তর শোনা যায়নি তেমন। মুগ্ধ গ্রাহ্য করল না তাতে। হাত বাড়িয়ে কান থেকে এয়ারপডটা খুলে এনে ছুঁড়ে ফেললো কার্পেটের ফ্লোরে। মাত্রাতিরিক্ত রাগে কাঁপছে যুবক। চোয়ালটা কেমন থরথর করছে তার। পায়ের গতি জোরালো করে হাঁটছে এদিক ওদিক। লম্বা লম্বা টান বসাচ্ছে সিগারের শেষ ভাগে। তাতেও বুঝি রাগ কমছে না তার, উল্টো বাড়ছে তরতর করে। যুবক কেমন শক্ত হাতে খামচে ধরে নিজের লম্বা চুলগুলো। ঠোঁটের ওপরে দাঁত বসিয়ে মনে মনে বলল, কোথায় লুকাবি তুই চাশমিস? কোথায়? তুই পাতালে লুকালেও সেখান থেকে টেনে হিঁচড়ে বের করে আনার ক্ষমতা রাখি আমি। সেখানে এটা তো জাস্ট রাশিয়া। অনেস্টলি স্পিকিং, দিস টাইম আই উইল কিল ইউ চাশমিস, আই উইল ফাকিং কিল ইউ। মনে মনে মেয়েটাকে ইচ্ছে মতো গালমন্দ করেও রাগ কমছে না যুবকের। সে এবার ঘটায় আরেক কাণ্ড। তখনই শক্ত হাতে পাঁচ বসালো লেতারের সিটে। একটা দুটো পরপর অসংখ্য। যুবকের মুষ্টিবদ্ধ হাত থেতলে যাবার জোগাড় যেন, অথচ সেদিকে বিন্দুমাত্র তোয়াক্কা না করে সে কেমন অনবরত পাঁচ মারতে মারতে হুঙ্কার ছুঁড়ে শুধালো, জানোয়ারের বাচ্চা, কোন দিক দিয়ে কমতিতে রেখেছিলাম তোকে? কোন জিনিসের অভাবে দিয়েছিলাম বান্দির মেয়ে যে আমার কাছ থেকে এভাবে পালাতে হলো তোর? মাত্র 6টা মাসই তো নিজের কাছে রাখতাম তোকে। এরপর না হয় যেখানে ইচ্ছা সেখানে গিয়ে মূর্তি বিয়াদবের বাচ্চা। এবার তোকে হাতের কাছে পেয়ে নেই শুধু, আই সোয়ার তোকে সারা জীবনের মতো পঙ্গু বানিয়ে ছাড়বো। রাশিয়ার মেঘদূর আকাশে উঠছে একের পর এক অগণিত হেলিকপ্টার। আশেপাশে জনসাধারণ কেমন অবাক চোখে চেয়ে আছে আকাশের দিকে। কি থেকে যে কি হচ্ছে কে জানে। সারা শহর জুড়ে টহল দেয়া হচ্ছে। বলা হচ্ছে আগামী 24 ঘন্টা যেন কেউ নিজ বাড়ি থেকে না বের হয়। প্রতিটি বৃহত্তর শহরের সবগুলো ব্যস্ত এবং দুর্গম রাস্তায় ইতিমধ্যে বসেছে চেকপয়েন্ট। সেন্ট পিটার্সবার্গ থেকে শুরু করে প্রায় 650 কিমি দূরে অবস্থিত রাজধানী মস্কো অবধি প্রতিটি রাস্তায় নেমেছে রোলস রয়েস কালো রঙা এসইউভি। সবগুলো চেকপয়েন্টে দাঁড়িয়ে আছে সাইলেন্ট ওলসডি টিম মেম্বার্স এবং রেস্কিউ ডগস। ব্যস্ত রাস্তা দিয়ে ছুটছে বাস ভর্তি সশস্ত্র গার্ডস। কেউ কেউ ছুটছে বাইক নিয়ে। মস্কো সাদোভোত পাইকারি মার্কেট। বিশাল আকৃতি মালভারী ট্রাকগুলো দাঁড়িয়ে আছে রাস্তার একপাশে। চেকপয়েন্টে সাইলেন্ট ওলস মেম্বার্স ভীষণ বিচক্ষণতার সাথে প্রতিটি গাড়ি চেক করে যাচ্ছে। 09845 নম্বর ট্রাকটি দাঁড়িয়ে আছে রাস্তা থেকে বেশ খানিকটা দূরে। এদিকটা জনমানবহীন। পাশ দিয়েই বয়ে যাচ্ছে থেমস নদী। নদীর ওপারে মার্কেট।
ড্রাইভার মহাশয় ভীত সন্ত্রস্ত চোখে তাকিয়ে আছে সম্মুখে। ট্রাকের ভেতরে এখনো বসে আছে অপরিচিত মেয়েটা। তাকে এবার বের করে দেওয়া উচিত। তাই যে ভাবনা সে কাজ। ড্রাইভার আলগোছে ড্যাশবোর্ডের পাশে থাকা লাল রঙা বাটনটা আঙুল ছোঁয়ালেন। পর মুহূর্তে ট্রাকের পেছনে দরজা খুলে গেল খট করে। ভয়তো সপ্তদশী ঢোক গিল সামান্য। দরজা খুলে যাওয়ায় আশেপাশের ফাঁক ফোকর দিয়ে আলো ঢুকছে বেশ। মাহি বুঝলো সকাল হয়েছে। এতক্ষণ মন থেকে ভয়ডর কেটে গিয়েছে অনেকটাই। মেয়েটা কেমন নিঃশব্দে দুপা এবং হাতে ভর দিয়ে এগিয়ে আসে দরজার নিকট। অতঃপর দুহাতে দরজার গায়ে হালকা ধাক্কা দিতেই তা খুলে গেল পুরোপুরি। মাহি তখন এক লাফে নেমে আসে ট্রাক থেকে। এদিক ওদিক খানিক দৃষ্টি বুলিয়ে আনমনে ভয়তো ঢোক গিলল সপ্তদশী। চোখ মুখে স্পষ্ট আতঙ্ক, পা দুটো কাঁপছে ঠান্ডায়। ভয়ের তো মেয়েটা ট্রাকের পেছন থেকে খানিক উকি দিয়ে সামনে তাকাতেই দেখে একদল সশস্ত্র বাহিনীর সবগুলো গাড়ি চেকিং করে যাচ্ছে। ভীতু মাহির ছোট্ট মস্তিষ্ক নড়ে উঠল বুঝি। কোনোরূপ রিস্ক না নেবার উদ্দেশ্যে গায়ের ওপর জড়িয়ে থাকা পাতলা শালটা তক্ষুনি মাথার ওপর পেঁচিয়ে নেয় মাহি। মুখে ঢেকে নেয় শালের একাংশ। হাতের মুঠোয় এখনও রাশিয়ান মুদ্রা, সেলফোন। মাহি ভয় জড়সড় পায়ে এগোয় উল্টো পথে। পথের বাম দিকে নদী আর ডান দিকে নিচু দোকানপাট। সাঁতার জানে না মাহি, বাধ্য হয়ে এগোতে হবে ডান দিকে। তবে অদূরে দাঁড়িয়ে থাকা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে যাবে কি করে সে? মাহি পড়ল বড্ড দোটানায়। এত কষ্ট করে পালিয়েছেও কি না শেষমেশ ধরা পড়বে লোকগুলোর হাতে? নিজ ভাবনায় নিমগ্ন মাহি। ঠোঁট উল্টে দাঁড়িয়ে আছে পথের এক কোণে। এরই মধ্যে ভাগ্য বুঝি খানিকটা সুযোগ দিল তাকে। পেছন থেকে একে একে ছুটে এলো বড় দুটো ট্রাক। রাস্তায় জ্যাম পড়ার দরুন তারা ঠায় দাঁড়িয়ে পড়ল মাঝপথে। এই সুযোগে মাহি দিল ভোঁ দৌড়। মাথায় শাল দিয়ে ঘোমটা পেঁচিয়ে রেখে মেয়েটা কেমন বিরতিহীন কদমে দৌড়াচ্ছে দেখো। তার বুঝি মিনিট পাঁচেক লাগলো এপার থেকে ওপারে আসতে। পরক্ষণে সপ্তদশী আড়াল হলো মার্কেটের ভিড়ের মধ্যে। মুখখানা লুকিয়ে এগোচ্ছে সে। ক্ষুধায় পেট ডাকছে কেমন, শরীরটা বড্ড দুর্বল লাগছে এই মুহূর্তে। মাহি পা থামালো মাঝপথে। পেটটা ভীষণ ডাকছে তার। এই মুহূর্তে একটুখানি খাবার না খেলেই নয়। সপ্তদশী ঘাড় বাঁকিয়ে এদিক ওদিক মুদির দোকান খুঁজলো। পরক্ষণে তার চোখে আটকালো খানিকটা দূরে সেথায় এক সারিতে বেশ কিছু মুদির দোকান দেখা যাচ্ছে। মাহি আর সময় নষ্ট না করে তখনই দ্রুত পা বাড়ায় সেদিকে। মুদির দোকানে বড্ড ভিড়। পা রেখে দাঁড়িয়ে থাকার জোগাড় নেই তেমন। অসহায় মাহি কেমন অসহায় চোখে তাকিয়ে আছে সম্মুখে। বিক্রেতা বড় ব্যস্ত মানুষ, একে একে সবাইকে বুঝিয়ে দিচ্ছেন সামগ্রী। এরই মধ্যে তার দৃষ্টি স্থির হলো মাহির পানে। তিনি কেমন গমগমে গলায় মাহিকে জিজ্ঞেস করলো, শত তেবে নুজব না? এর মানে হচ্ছে কি লাগবে? অবধ মাহি তাকিয়ে রইল হতবুদ্ধি নেই। রাশিয়ান ভাষায় কথা বলছেন দোকানি। তা থোড়াই বদগম্য হবে সপ্তদশীর? মেয়েটা কেমন অবোধের সুরে আওড়ালো, আই ডোন্ট নো রাশিয়ান ল্যাঙ্গুয়েজ, ক্যান ইউ স্পিক ইন ইংলিশ? 2-4 ক্লাস অবধি কোনো মতো টেনে টুনে পড়েছেন দোকানি। ইংরেজি জানলে থোড়াই দোকানিগিরি করতো। মহাশয় কেমন নাক মুখ কুচকালেন তরুণীর মুখে ইংরেজি শুনে। তুলেও পাত্তা না দেওয়ার ভঙ্গিতে ব্যস্ত হলেন অন্য ক্রেতাদের নিয়ে। মাহি ফের অসহায় মুখে দাঁড়িয়ে রইল। ঠিক তখনই তাকে পাশ কাটিয়ে চলে যেতে লাগলো এক কৃষ্ণাঙ্গ যুবক। মাহিকে পথিমধ্যে এরূপ অসহায় অবস্থায় দাঁড়িয়ে থাকতে দেখে থামলেন তিনি। আগ বাড়িয়ে খানিক গলা খাকারি দিয়ে বললেন, হেই মিস, ডু ইউ নিড সামথিং? মাহি ঘুরে তাকায় তার পানে। ওপর নিচ মাথা ঝাঁকিয়ে বলে ওঠে, ইয়েস, আই এম হাংরি অ্যান্ড আই নিড সাম ফুড, বাট আই ক্যান নট সে রাশিয়ান ল্যাঙ্গুয়েজ, সো। কথা বলার মাঝখানেই যুবক হাত উঁচিয়ে থামায় মাহিকে। ঠোঁট দুটো বিশাল হাসি এঁকে বলে ওঠে, ওকে, আই ক্যান হেল্প ইউ, গিভ মি মানি। বোকা মাহি শালের ভেতর থেকে হাত বের করে আনে। হাতের মুঠোটা সামান্য ফাঁক করে যেই না টাকা বের করতে যাবে অমনি যুবক এক খামচিতে মাহির হাত থেকে টাকা এবং ফোন নিয়ে দিল এক ভৌ দৌড়। এরূপ কাণ্ডে হতবাক মাহি। চোর পালিয়ে যাচ্ছে অথচ চিৎকার দেওয়ার নাম নেই সপ্তদশীর। মস্তিষ্ক তার সজাগ হলো বেশ কিছুক্ষণ পর। এরপরই মেয়েটা কেমন চেঁচিয়ে উঠল নিজ ভাষায়। কোনো দিকে না তাকিয়ে দুর্বল শরীরেই ছুটল সম্মুখে। তবে এবারেও ভাগ্য তার সহায় হলো না। পথিমধ্যেই তার গায়ের সঙ্গে ধাক্কা লেগে গেল এক মিষ্টি বিক্রেতার। বেচারা বিক্রেতা হুটহাট ধাক্কা তার সামলাতে না পেরে তক্ষুনি ছিটকে পড়লেন সম্মুখে। হাত থেকে তো সবগুলো মিষ্টি পড়ে গেল মাটিতে। এহেন কাণ্ডে তটস্থ মাহি ভয়ে গুটিয়ে নিল নিজেকে। অপরাধীর ন্যায় আমতা আমতা করে আওড়ালো, সরি, আমি আসলে। বাকিটা শোনা ধৈর্য হলো না বিক্রেতার। তিনি তৎক্ষণাৎ দুহাত ভর দিয়ে পড়ে থেকে উঠে দাঁড়ালেন। রাগ ক্ষোভে শক্ত হাতে চপেটাঘাত বসালেন মাহির নরম ফর্সা গালে।
ঘটনার আকস্মিকতায় গাল বাঁকিয়ে নেয় মাহি, কেঁদে ওঠে ফুপিয়ে ফুপিয়ে। ওদিকে বিক্রেতা প্রবল রাগ ঝরছেন মেয়েটার ওপর। তার অত কষ্টের মিষ্টি সবগুলো নষ্ট করে ফেললে মেয়েটা। বিক্রেতা ফের মেয়েটার দিকে তেড়ে আসতে গেলেই স্থানীয়রা আটকালো তাকে। তবে বিক্রেতার হুম্বিতম্বি তখনও কমেনি। তিনি কেমন গো ধরে নিজ ভাষায় বলছেন, ওকে ধরো, হয় ও আমায় ক্ষতিপূরণ দিবে, নয়তো ওকে আমি পুলিশে দিব। এরই অবস্থায় স্থানীয়রা বিক্রেতার পক্ষ নিল। একজন এগিয়ে এসে ভাইকে জিজ্ঞেস করলো, হে ইউ, গিভ হিজ কম্পেনশন। মাহি অসহায়, গালে হাত রেখে হেঁচকি তুলে কাঁদছে কেমন। আধো আধো স্বরে কোনো মতে বলছে, আই ডোন্ট হ্যাভ এনি মানি। প্রাইভেট জেট থেমেছে রানওয়েতে। এয়ার স্টিয়ার্স দিয়ে দাম্ভিক কদমে নামছে মুগ্ধ। গায়ে জোরালো বাদামি ট্রেঞ্চ কোট প্যান্ট, বুট জুতো ধূপধাপ শব্দে নামছেন তিনি। চোয়ালটা বড্ড শক্ত। অদূরের ভয়ে জড়সড় ভাব নিয়ে দাঁড়িয়ে আছে এডউইন, বরাবরই মতো নতমস্তকে। মুগ্ধ শক্ত মুখে এগিয়ে এসে দাঁড়ালো এডউইনের মুখোমুখি। অতঃপর কোনোরূপ আগাম সতর্ক সংকেত ছাড়াই এডউইনের গাল বরাবর সজোরে বসালো এক থাপ্পড়। মুহূর্তেই গাল বেঁকে গেল এডউইনের, মাথাটা ঝনঝনাচ্ছে বেচারার। মুগ্ধ থামল না একটুতে, তক্ষুনি শক্ত হাতে পাঞ্চ বসালো এডউইনের পেটে। এহেন আক্রমণে নুইয়ে গেল এডউইনের পিঠ। বেচারা ঠোঁটের ফাঁকগুলি অস্পষ্ট ব্যথাতুর শব্দ আওড়ে পেট চেপে ধরেছে কেমন। ওদিকে মুগ্ধ ফের চর বসিয়েছে এডউইনের আরেক গালে। মাত্রাতিক্ত রাগে হিতাহিত জ্ঞানশূন্য মানব পা দুটো দিয়ে আচমকা লাথি বসালো এডউইনের পায়ের হাঁটুতে। এবার বুঝি ব্যথাটা মারাত্মক অনুভূত হলো এডউইনের। বেচারা তক্ষুনি উল্টো পড়ল রানওয়ের জমিনে। গলা ছেড়ে কাছতেই মুখ দিয়ে ছিটে ফোটায় বেরোলো লহু। মুগ্ধ তখন খ্যাপাটা সারের ন্যায় দাঁত কিরমির করতে করতে এগিয়ে এসে এডউইনের বুকের ওপর পা চেপে ধরল। ব্যথায় জ্ঞান হারাবে এডউইন। মনস্টারের পা ধুয়ে আর্তনাদ করে বলে ওঠে, ভুল হয়ে গেছে মনস্টার, আমি। বাকিটা বলার আগেই তার বুকের ওপর সজোরে লাথি বসায় মুগ্ধ। মুহূর্তেই কলিজা কেঁপে ওঠে এডউইনের। ব্যথায় বেচারা দম আটকে নিয়েছে বোধহয়। তবুও মনস্টারের পা ঠেলে দেওয়ার দুঃসাহস হয়নি তার। কেননা মনস্টার তো এমনই নির্দয় পাষণ্ড। তার কাছে থোড়াই আপন পর আছে। যখন রাগ উঠবে তখন সবাইকে মেরে ফেলতে এক সেকেন্ডও ভাবাভাবিতে ব্যয় করার মতো সময় নেই তার কাছে। মুগ্ধ নামক নির্দয় মানব এবার এডউইনের মুখপানে কটমট দৃষ্টিতে তাকিয়ে থেকে দাঁতে দাঁত চেপে শুধায়, তুই থাকতো এই বান্দির মেয়ে পালালো কিভাবে? কোথায় ছিলি তুই? নাকি এইসবে তোরও হাত আছে? থামলে মুগ্ধ। ঠোকরের কোণে ফোটালো ক্রুর হাসির রেশ। পায়ের জোর বাড়িয়ে এডউইনের বুকের বাপাশে পাটা কেমন পিষিয়ে পিষিয়ে বলতে লাগলো, আগে ওকে পেয়ে নেই, তারপর তোকে গরম তেলে ফ্রাই করব, মনে রাখিস। বি রেডি। বলেই পা সরায় মুগ্ধ। গায়ের কোটটা খানিক ঝাঁকিয়ে হাত গোটাতে গোটাতে এডউইনকে জিজ্ঞেস করলো, হেলিকপ্টার কতটা উড়েছে? ব্যথায় কুপকাত এডউইন চোখ কুচকে পড়ে আছে যমুনে। তবুও মনস্টারের কথার প্রত্যুত্তর যে দিতেই হবে। সে কেমন আধো আধো স্বরে বলল, 500টা মনস্টার, বাস যাচ্ছে 1200টা, 80টা ট্রাক ভর্তি কমব্যাট। সেন্ট পিটার্সবার্গ থেকে শুরু করে মস্কো অব্দি বসেছে চেক পয়েন্ট। গভীর মুখে সবটা শুনল মুগ্ধ। পরক্ষণে চোয়াল শক্ত করে লাথি বসালো এডউইনের গায়ে। দাঁত খেঁচি আওড়ালো, ছোট লোকের বাচ্চা, টাকার অভাব পড়েছে আমার? সব কিছু ডাবল কর। যেভাবেই হোক আগামী 2 ঘন্টার মধ্যে ওই বান্দির মেয়েকে আমার সামনে এনে হাজির করবি, আদারওয়াইজ সব কয়টা আমার হাতে মরবি। এক মুহূর্ত থামলে মুগ্ধ। শক্ত হাতে ঘাড় ডলতে ডলতে গলা মুছিয়ে হুঙ্কার ছুড়ে বলল, আমার বাইক রেডি কর, দেখি কোথায় লুকিয়ে বসে আছে ওই 1.5 ব্যাটারি। সেন্ট পিটার্সবার্গের আকাশ ছিঁড়ে স্নোফল হচ্ছে। বরফের পুরু আস্তরণে ঢেকে যাচ্ছে রাস্তাঘাট। ট্রাস ব্রিজের ব্যস্ত সড়ক দিয়ে ঝোড়ো বেগে ছুটে যাচ্ছে হার্লি ডেভিনসন ব্র্যান্ডের সিভিও রোড গ্লাইড বাইকটি। গতিবেগ ঘন্টায় 100 কিমি। এ যেন হাওয়ার সাথে পাল্লা দেবার অভিনব কৌশল। কালো রঙা স্টাইলিশ বাইকটার ওপর বসে আছে মুগ্ধ। ফিঙ্গারলেস গ্লাভস পরোয়া হাত দুটো দিয়ে থ্রাটল ঘুরিয়ে যাচ্ছে শক্ত করে। গায়ে জড়ানো একখানা পাতলা ফিনফিনে কালো রঙা শার্টের বেশ কটা বোতাম আবার অবহেলায় হাঁ করে খুলে রাখা। তার ওপরেই জড়িয়ে আছে কালো রঙা লেদার রাইডিং জ্যাকেটের চেন লাগায়নি মহাশয়। গায়ে অতিরিক্ত গরম কি না? বুকের কাছে হাঁ করে খুলে রেখেছে হাওয়া ঢোকাতে। মাথার ওপর চেপে আছে মডুলার হেলমেট। মুগ্ধ বাইক ছোটাচ্ছে হাওয়ার বেগে। বারে বারে বাজ পাখির ন্যায় এদিক ওদিক দৃষ্টি ফেলছে কেমন। হেলমেটের আড়ালে লুকিয়ে থাকা বাদামি চোখ দুটো তার বড্ড আকুল। খুঁজে যাচ্ছে অপছন্দের মুখটা, তবুও পাচ্ছে না সে। এদিকে বাইকের বেশ খানিকটা পেছন পেছন ছুটে আসছে এক বহর মার্সিডিজ বেঞ্জ গাড়ি। গাড়ির গতিবেগ সর্বোচ্চ বাড়িয়েও তারা নাগাল পাচ্ছে না মনস্টারকে।
তাছাড়া পাবেই বা কীভাবে? মনস্টার কি আর সেই গতিতে বাইক হাঁকাচ্ছে নাকি? ট্রাস বীজ মাত্রই অতিক্রম করলো মুগ্ধের বাইক। পথ ধরল মহাসড়কে। দুপাশ দিয়ে ছুটছে দুটো রাস্তা। এক পাশের রাস্তা দিয়ে জনসাধারণের গাড়ি চললেও আরেক পাশের দিয়ে ছুটছে শ্যাডো মনস্টারের গাড়ির বহর। জনসাধারণ ভুলেও চোখ তুলে তাকায়নি তাদের দিকে। তাকিয়ে থোড়ায় প্রাণ হারাবে তারা? বেপরোয়া গতিতে বাইক হাঁকাতে থাকা শ্যাডো মনস্টার উদ্ভ্রান্তের ন্যায় তাকাচ্ছে এদিক ওদিক। কিছুটা পথ এগোতেই হুট করে তার কানে ভেসে এলো এক অপরিচিত বৃদ্ধার ডাক, মাহি, স্টপ দেয়ার। তক্ষুনি পথিমধ্যে রাফেলি ব্রেক কষতে উদ্যত হলো মুগ্ধ। হুটহাট ব্রেক না কষে পথে ধুলো উড়িয়ে বাইকটা ঘুরিয়ে নিল গোলাকার পথে। সময় নিয়ে থামলো বেপরোয়া পুরুষ। ভ্রুকুচকে অস্থির নয়নে তাকালো সম্মুখে। ব্যস্ত রাস্তার ওপাশ থেকে গুটি গুটি পায়ে এগিয়ে আসছে এক তরুণী। পরনে সফেদ রঙা লং টপ, হাতে দুখানায় ঝুলছে দুটো বাকেট। তরুণী কেমন সতর্ক চোখে এদিক ওদিক দৃষ্টি বুলিয়ে পথ অতিক্রম করছে। এপাশের রাস্তা পা রাখলো কেবল। অমনি এক বৃদ্ধা কেমন তড়িঘড়ি করে এগিয়ে গেল মেয়েটার নিকট। দুহাতে মেয়েটার বাহু খামচে ধরে কানে কানে ফিসফিসিয়ে কি যেন একটা বলল মনে হচ্ছে। আর অমনি মাথাটা ঝুঁকিয়ে নিল তরুণী। ভীতসন্ত্রস্ত কদমে গা লুকিয়ে হাঁটতে লাগলো বৃদ্ধার পিছু পিছু। এদিকে মুগ্ধ কেমন তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছে বৃদ্ধা এবং মেয়েটার দিকে। তার চোখ দুটো আচমকা ঘোলাটে লাগছে মনে হচ্ছে। কেন যেন বৃদ্ধাকে ভীষণ পরিচিত ঠেকছে তার নিকট। আর তার পিছনে লুকিয়ে থাকা মেয়েটা, সে কি তার সবচেয়ে অপছন্দের মানুষটা? মুগ্ধ এক মুহূর্ত স্তম্ভীর হয়ে দাঁড়িয়ে রইল। কণ্ঠে তেমন আওয়াজ নেই তার। রয়ে সে পা নামিয়ে আনলো বাইক থেকে। জোরালো পায়ে কিছুটা পথ এগিয়ে এসে মুখোমুখি হয়ে দাঁড়ালো বৃদ্ধার। ঘাড় বাঁকিয়ে বৃদ্ধার পেছনে লুকিয়ে থাকা মেয়েটার পানে তীক্ষ্ণ দৃষ্টি ফেলে কঠিন গলায় বলে উঠল, এই তুই আমার বান্দির মেয়ে না? মুহূর্তেই থমকালো চারপাশ। বৃদ্ধার পেছনে লুকিয়ে থাকা মেয়েটা কেমন মুখ লুকিয়ে নিল আলগোছে। বৃদ্ধা কেমন হুট করে হেসে উঠে খিলখিলিয়ে। মুগ্ধ অবাক চোখে তাকিয়ে রইল কেবল। পরক্ষণে দাঁত খিঁচল বৃদ্ধার এমন হুটহাট হাসিতে। ধাঁধালো কণ্ঠে জেনে কিছু বলতে যাবে অমনি পেছন থেকে বিনম্র কণ্ঠে গার্ড বলে ওঠে, মনস্টার, ওনার খোঁজ পাওয়া গেছে। কিছুক্ষণ আগে ওনাকে মস্কোর সাদোভদ মার্কেটের আশেপাশে দেখা গেছে। থমকায় মুগ্ধ। তড়িৎ বিস্ফোরিত নেত্রে ঘাড় বাঁকিয়ে তাকালো কেমন। কপালখানা কুঁচকে কঠিন গলায় হুঙ্কার ছুড়ে বলল, হোয়াট দ্য হেল আর ইউ সেইং? সে তো এখানে আমার সামনে দাঁড়িয়ে আছে। সেখানে সাদোভদ মার্কেট, ওকে দেখা যাবে কিভাবে? ফাজলামো করিস বাস্টার্ড? এহেন ধমকে কেঁপে ওঠে গার্ড। মাথাটা ঠাই নুইয়ে রেখে জড়সড় ভঙ্গিমায় অস্পষ্টে আওড়ালো, কিন্তু মনস্টার, আপনার সামনে তো কেউই নেই। ভ্রু গোটায় মুগ্ধ। চোয়ালের পেশি শক্ত করে তক্ষুনি হিংস্র থাবা বসালো গার্ডের কণ্ঠায়। বেচারা গার্ড কেমন হকচকিয়ে উঠেছে এরূপ অতর্কিত আক্রমণে। চোখ দুটোর ভয়াত দৃষ্টি জমিনে স্থির রেখে দাঁড়িয়ে রইল ঠাই। এদিকে মুগ্ধের হাত জোর বাড়ছে ক্রমশ। ফুলে ফেঁপে থাকা মাসেলগুলো বুঝি এক্ষুনি জ্যাকেট ছিঁড়ে বেরিয়ে আসবে কোনো মতে। সে কেমন দাঁত খেঁচে আওড়ালো, ইউ অ্যাজহোল, পাগল পেয়েছিস আমায়? ওই বান্দির মেয়ে আমার পেছনে। বলতে বলতে ঘাড় বাঁকিয়ে পেছনে তাকায় মুগ্ধ। আর অমনি কণ্ঠ রোধ হলো যুবকের। এ কি, পেছনে তো কেউ নেই? এতক্ষণ না মেয়েটা আর ওই বৃদ্ধাই দাঁড়িয়েছিল এখানে? তাহলে এখন কোথায় গেল তারা? মুগ্ধ হতভম্ব হয়ে গেল নিজ ভাবনায়। হাতের পেশি শিথিল করতেই ছাড়া পেল গার্ড। বেচারা ভয়ে হেঁচকি তুলে সরে গেল দু কদম। এদিকে মুগ্ধ নামক গম্ভীর পুরুষ ধীরে ধীরে ফের চোয়াল শক্ত করলো নিজের। কোমরের কাছে দুহাত রেখে দাঁতে দাঁত চেপে বিড়বিড় করলো, উফ, দ্যাট ফাকিং হ্যালোজিনেশন। বহুদিন পর আবারও হ্যালোজিনেশন হচ্ছে মুগ্ধের। আগে হ্যালোজিনেশন হলে সে কেবল তার মায়ের মুখ দেখত, তবে আজ এ কাকে দেখলো সে? ওই বান্দির মেয়েকে কেন দেখলো? এহেন ভাবনায় নিমগ্ন মুগ্ধ চিরবির করতে করতে এগোচ্ছে বাইকের দিকে। লম্বা পা ফেলে বাইকে চড়ে থ্রটলে হাত রেখে কেমন চিরবির করতে করতে আওড়ালো। এইটুকুন বান্দির মেয়ে কত বড় সাহস! আমার ধ্যানে জ্ঞানে কবজা করেছে ধীরে ধীরে। আজ পর্যন্ত যা কেউ করতে পারেনি তা কিনা মাত্র 15 দিনে একটা 1.5 ব্যাটারি করে দেখাচ্ছে। হোয়াট দ্য ফাক! মস্কোর টভারশোকয় থানা প্রবেশদ্বারে দাঁড়িয়ে আছেন দুজন কনস্টেবল। গায়ে গাঢ় নীল রঙা ডিসিপ্লিন পোশাক, কাঁধে ঝুলছে রাইফেল। মুখটা সে কি গুরুগম্ভীর। থানার ভেতরকার অবস্থা বড্ড শৃঙ্খলাপূর্ণ। আশেপাশে ছোট ছোট ডেস্কে বসে আছেন এসআই, ঘাঁটছেন জরুরি ফাইল। থানার ডান দিকে বেশ কিছু আসন পেতে রাখা, সেথায় বসে আছে কয়েকজন আসামি, প্রত্যেকের হাতে হাত করা। থানার ফ্রন্ট ডেস্কে বসে আছেন ডিউটিরত কপ, তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছেন সম্মুখে। ডেস্কের ওপাশে বসে আছে এক সপ্তদর্শী।
চেহারার গঠনে মনে হচ্ছে না সে এদেশে। মেয়েটা কেমন ভীত সন্ত্রস্ত হয়ে বসে আছে চেয়ারে। সারা গায়ে তার অসংখ্য আঁচড়ের দাগ। পরনের লং জামাটা বড্ড নোংরা, কাদায় মাখামাখি অবস্থা যাকে বলে। মাথার ঘন কালো চুলগুলো এলোমেলো। সপ্তদশী কাঁপছে ভীষণ। মুখটা কেমন ফ্যাকাশে হয়ে গেছে তার। ডান গালে স্পষ্ট মারির দাগ। নতমস্তকে বসে আছে তরুণী। হাতে কড়া পরানো হাত দুটো কোলের ওপর এনে রাখা। তার ওপর চার্জ হয়েছে ক্ষতিপূরণ না দেওয়ার চার্জ সিট। গম্ভীর মুখও ডিউটিরত কপ মেয়েটাকে আপাদমস্তক পরখ করে খানিক গলা খাকারি দিয়ে মনোযোগ টানলেন সপ্তদশী। গমগমে গলায় বলে ওঠেন, টি ইজ এতই স্ত্রাণী, এর মানে হচ্ছে আপনি কি এদেশের নাগরিক? অবদমাহীন নাক টেনে চোখ তুলল ওপরে। তার অমন বোকার ন্যায় তাকিয়ে থাকা দেখে ভ্রু গোটালেন অফিসার। রয়েছে এক হাত এগিয়ে দিয়ে গমগম গলায় বললেন, গিভ মি ইয়োর পাসপোর্ট। ভীত মাহি ঢোক গিলল সামান্য। ভয়ার্থ ভাবখানা চোখ মুখে লেপটে নিয়ে কাপা কাপা কণ্ঠে আওড়ালো, আই ডোন্ট হ্যাভ এনি পাসপোর্ট। মুহূর্তেই বুঝি আকাশ থেকে পড়লেন অফিসার। চোখ মুখে তার লেপটে গেল একরাশ হতবাকতা। তিনি কেমন কপাল গুটিয়ে শক্ত মুখে জিজ্ঞেস করে ওঠেন, পাসপোর্ট ছাড়া এদেশে পা রাখলেন কিভাবে? তাও কিনা একটা মেয়ে হয়ে? সত্যি করে বলুন, আপনি কোনো গুপ্তচর কিনা, না হলে এর ফল কিন্তু ভীষণ খারাপ হবে। আঁতকে ওঠে মাহি। তখনই উদ্গণ্ড কণ্ঠে ফড়ফড়িয়ে বলে ওঠে, না না, আমি কোনো গুপ্তচর নয়, আর না আমি নিজ ইচ্ছায় এদেশে এসেছি। আমাকে জোর করে তুলে আনা হয়েছে এখানে। জোরপূর্বক আটকে রাখা হয়েছিল এতদিন। এহেন কথায় টনক নড়ল অফিসারের। মুখাবয়ব থেকে এতক্ষণে হতভাগতা সরে গিয়ে কেতা এবার ভর করেছে একরাশ উদ্বেগ। তিনি কেমন ভ্রু কুঁচকে জোরালো কণ্ঠে জিজ্ঞেস করলেন, আর ইউ শিওর আপনাকে এতদিন জোর করে আটকে রাখা হয়েছিল? কান্নারত সপ্তদশী নীরবে মাথা নাড়ায় ওপর নিচ। কব বুঝি বেশ চিন্তায় পড়লেন এবার। ভিনদেশি এক মেয়ে, তাকে নাকি জোর করে তুলে আনা হয়েছে এদেশে, তাও আবার পাসপোর্ট ছাড়া। এটা কিভাবে সম্ভব? অফিসার কেমন সন্নিগ্ধ দৃষ্টিতে তাকিয়ে আছেন মেয়েটার দিকে। তার মুখাবয়বে স্পষ্ট অবিশ্বাসের ছাপ। ভাব এমন, তিনি বুঝি এখনো পুরোপুরি বিশ্বাস করেননি মেয়েটাকে। তবু গম্ভীর মুখে নিজের দায়িত্ব পালনের তৎপর অফিসার। খানিক নড়ে চড়ে বসলেন তিনি আসনে। কোমরের কাছ থেকে রিভলভারটা আলগোছে খুলে এনে রাখলেন ডেস্কের ওপর। গম্ভীর মুখে খানিকটা এগিয়ে বসে কলমদানি থেকে একখানা কলম তুলে আঁক বসালেন এফআইআর চার্জশিটের মসৃণ পৃষ্ঠে। কপালে গোটাকতক সন্দেহের ভাস এনে গম্ভীর কণ্ঠে জিজ্ঞেস করলেন, আপনার ভাষ্যমতে আপনি বাংলাদেশি এবং আপনাকে এখানে জোর করে তুলে এনেছে কেউ, তাই তো? সপ্তদশী কাপা কাপা বদনে ঘাড় নাড়ায় ওপর নিচ। অফিসার খানিক মাথা দুলিয়ে এফআইআর টুকতে ব্যস্ত হলেন কেমন। খাতার মসৃণ পৃষ্ঠে টুকটাক কিছু লিখে ফের আওড়ালেন। ফাইন, তো এবার বলুন ম্যাডাম, যিনি আপনাকে এতদিন আটকে রেখেছিলেন তার নাম কি? মাহি ঢোক গিলল সামান্য। নতমস্তকে ভাঙা কণ্ঠে আমতা আমতা করে জবাব দিল, মির্জা সায়ন মুগ্ধ। গাল বাঁকাই কপ। কী সব নাম বলছে সপ্তদশী। ঠোঁটের আগায় উচ্চারণ করতে গিয়ে দুবার হোঁচট খেতে হচ্ছে বেচারার অফিসারের। তিনি খানিকক্ষণ বিরক্ত মুখে টুকলেন সব। অতঃপর আরেক দফা খেকিয়ে জিজ্ঞেস করলেন, ওনার ব্যাপারে আর কি জানেন? আই মিন টু সে, উনি কোথায় থাকে কিংবা কী কাজ করে? আর এনিথিং ইউ নো অ্যাবাউট হিম? মাহি নতমুখে এদিক ওদিক দৃষ্টি ফেলল কয়েকবার। ভয়াতে ঢোক গিলে মনে করতে লাগলো মশারের বিষয়ে। খানিকক্ষণ দোনোমনো করে সময় নিয়ে বলতে লাগলো, অ্যাকচুয়ালি আই ডোন্ট নো মাচ অ্যাবাউট হিম, বাট সামটাইমস আই হিয়ার দ্যাট পিপল কল হিম মনস্টার, দ্য শ্যাডো মনস্টার। তৎক্ষণাৎ থমকালেন সবাই। বেচারা ডিউটিরত কপ যেমন বিস্ফারিত দৃষ্টিতে তাকালেন সপ্তদশীর পানে। হতবাকতায় হাতের ফাঁক গলিয়ে কলমখানা যে কখন মাটিতে খসে পড়ল তার কোনো ইয়ত্তা নেই জনাবের নিকট। এদিকে আশেপাশের ডেস্কে বসে থাকা অফিসারদের কানে বাজল সপ্তদশীর বলা কথাটা। মুহূর্তেই চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালেন সবাই। হাঁ হয়ে তাকিয়ে রইলেন কেমন। নতমুখে বসে থাকা মাহির নজরে পড়ল না সকলের হতবাগতা। সে এখনও ফোপাচ্ছে কেমন। সম্মুখে বসে থাকা অফিসার খানিক চাপা ঠোক গিলল মনে হচ্ছে। আমতা আমতা করে চাপা স্বরে মেয়েটাকে আচমকা জিজ্ঞেস করলেন, কে? হতভম্ব মাহি কপাল কুঁচকে তাকায় অফিসারদের পানে। লোকটার কথাগুলো এমন আটকে যাচ্ছে কেন? মাহি কেমন নাক ফুলিয়ে বলল, মনস্টার। মুহূর্তে এক অদৃশ্য বজ্রপাত ঘটল সম্পূর্ণ থানা জুড়ে। প্রত্যেকের গা কেমন আচমকা গরম হয়ে গেল এহেন শীততাপ নিয়ন্ত্রিত আবহাওয়াতে। অফিসার তক্ষুনি এক ঝটকা চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালেন কোনো মতে। ঘটনার আকস্মিকতায় অবহেলিত চেয়ারখানা ছিটকে পড়ে গেল পেছনের দিকে। সেখানে অবশ্য বিন্দুমাত্র উদ্বেগ নেই অফিসারের। তিনি উল্টো ভয়ার্ত কণ্ঠে সবার উদ্দেশ্যে বলে ওঠেন,
এই তাড়াতাড়ি হেডকোয়ার্টার কল দে, এই মেয়েটাকে এক্ষুনি ভিআইপি লাউঞ্জে নিয়ে যা। এই কনস্টেবল, তাড়াতাড়ি চাবি নিয়ে আয়, ম্যাডামের হাত করা খোল। বিচার কনস্টেবল কেমন থরথরিয়ে কাঁপছেন দেখো। একটুখানি পথ এগোতে হোঁচট খাচ্ছেন বার কয়েক। কোনো মতে এগিয়ে এসে কাপা কাপা হাতে মাহির হাত করা চাবি ঠোকাতে গিয়েও পড়লো আরেক বিপত্তিতে। বেচারার হাত দুটো যা কাঁপছে না, চাবির ডগা তলায় প্রবেশ করতে গিয়েও বুঝি হোঁচট খাচ্ছে বেশ। পাশ থেকে অফিসার ভীষণ রাগান্বিত হইলেন এরূপ কাণ্ডে। তক্ষুনি শক্ত হাতে কনস্টেবলের ঘাড় বরাবর এক চপাট বসিয়ে চিরবিড়িয়ে বললেন, একটা কাজও সময় মতো করতে পারিস না রাস্কেল, দে চাবি আমার হাতে, তোর খুলতে হবে না। বলেই এক খামচে কনস্টেবলের হাত থেকে চাবির গোছা ছিনিয়ে নেয় অফিসার। নিচে থেকে মাহির সম্মুখে দু হাঁটু গেড়ে মেঝেতে বসছিলেন অত ক্ষমতাবান পুরুষ। মাহি কেমন হতবাক চোখে দেখছে সব। হুট করে মানুষগুলো আচারে এ ব্যবহারে এত পরিবর্তন হলো কেন? তা হয়তো ভেবে ভেবে অসার মেয়েটা। সম্মুখের অফিসার তখন কাপা কাপা হাতে মাহির হাত করা খুলছে, ভরত কণ্ঠে ঢোক গিলে আওড়াচ্ছে, আই এম এক্সট্রিমলি সরি ম্যাডাম, আমি জানতাম না আপনি সেই মেয়ে যাকে সকাল থেকে পুরো রাশিয়ায় হন্য হয়ে খোঁজা হচ্ছে। আমায় মাফ করে দিন ম্যাম, আমি আসলে। বাকিটুকু জিভের ডগায় এসেও আটকে গেল অফিসারের। যেই না কর্ণগুহরে পৌঁছালো হেলিকপ্টারের তেজি শব্দ, তৎক্ষণাৎ সিদ্ধারা সোজা হয়ে গেল সকলের। ভয়ে তটস্থ হয়ে গেল তনমন। প্রত্যেকের চোখ মুখে লেপটে গেল ব্যথাতুর ছাপ। অদূর থেকে ধেয়ে আসছে এক বহর গাড়ির শব্দ। অগণিত বাইকের হর্নের মুখরিত চারপাশ। আকাশ ভাগ কাঁপিয়ে নামছে হেলিকপ্টার। হেলিপোর্টে বোধহয় এক্ষুনি নামবে তা। থানায় প্রবেশদ্বার থেকে তক্ষুনি কনস্টেবল মহাশয় হন্তদন্ত পায়ে দৌড়ে এসে বললেন, স্যার বাইরে মনস্টার। কনস্টেবলের কথাখানা মাঝপথে আটকে দিয়ে নিজেই বাকিটুকু বলে উঠলেন অফিসার। ভয়ে কণ্ঠা শুকিয়ে কাটতার, হাত পা অবশ হয়ে গেছে যেন। এত ঠান্ডার মাঝেও ঘামছেন তিনি, থরথর করে কাঁপছে তার হাঁটু। বাতাস কাঁপাচ্ছে হেলিকপ্টারের জোরালো ব্লেডের ঘূর্ণন, যার বিকট শব্দে কান ধরে যাবার জোগাড়। হেলিকপ্টারের ল্যান্ডিং গিয়ার মাত্রই হেলিপোর্টের মাটি স্পর্শ করছে। ব্লেডগুলো এখনও ঘূর্ণায়মান। আশেপাশের গাছপালাগুলো বুঝি এক্ষুনি উপড়ে যাবে মনে হচ্ছে। হেলিকপ্টারের ইঞ্জিন চালু থাকা অবস্থাতেই স্কিডের ওপর একখানা কালো রঙা ভুট পরিহিত পা এসে দাঁড়ালো। রয়েছে ভেতর থেকে বেরিয়ে এলেন পায়ের মালিক। গায়ে সম্পূর্ণ কালো রঙা ভারী ক্লক, মাথায় গোলাকার টুপি। ডান হাতে ঝুলছে শ্যাডো মনস্টারের সিগনেচার ব্রেসলেট, মুখ ঢাকা পাতলা ফিনফিনে কালো রঙা ফুল মাস্কে। মনস্টার নিজে চিরচেনা গেটআপে এসেছে আজও। ধীরে সুস্থে বেরিয়ে এলো হেলিকপ্টার থেকে। তৎক্ষণাৎ নিজ মাথা নুইয়ে নিল সবাই। মনস্টার তখন আলগোছে নিজের পকেট থেকে একখানা সিগার বের করে এনে মাস্কের আড়ালেই ঠোঁটের ফাঁকে গুজল। পাশ থেকে তড়িঘড়ি করে একজন গার্ড এসে কাপা কাপা হাতে লাইটার ধরিয়ে দিল সিগারেট শেষবাগে। গার্ড বেচারা মাথা নুইয়ে রেখেছে ঠাই, তবুও কি সুন্দর দক্ষতার সাথে লাইটার ধরে আছেন মহাশয়। খানিকক্ষণ বাদে সিগারেট শেষ ভাগে আগুন জ্বালানো শেষ হলে গার্ড তড়িঘড়ি করে সরে গেলেন অন্যত্র। মনসার মানব তখন এক হাতে সিগার ধরে রেখে লম্বা এক টান বসিয়ে কঠিন গলায় হুঙ্কার ছুড়ে বলল, নিয়ে আয় ওকে। তৎক্ষণাৎ জোরালো পায়ে থানার দিকে ছুটলেন গোটাকত কমব্যাটস। এদিকে হুটহাট এহেন সশস্ত্র বাহিনীর লোকেদের অমন হড়বড়িয়ে থানায় প্রবেশ করতে দেখে আঁতকে ওঠেন সবাই। অফিসার কেমন ধরফড়িয়ে এগোলেন মাহির দিকে। কাপা কাপা ভয়ার্ত কণ্ঠে অনুনয় করে আওড়ালেন, ম্যাডাম চলে যান প্লিজ, মনস্টার নিজে আসছে। কাঁদছে দপ্তদোষী, তার বুকটা কেমন ভেঙে যাচ্ছে কষ্টে। এত কষ্ট করে প্যালেস থেকে পালিয়ে এলো, সেটা কিনা এভাবে ধরা পড়ে যাওয়ার জন্য। মাহি গো ধরল এবার। লাল হয়ে যাওয়া মুখখানা শক্ত করে রেখে কঠিন গলায় বলল, না, যাব না আমি। ভরকায় অফিসার সহ বাকিরা। প্রত্যেকে কেমন উদ্বেগ নিয়ে তাকিয়ে আছে মেয়েটার পানে। অফিসার ঘাবড়ে গিয়ে ফের অনুনয় জুড়লেন মেয়েটার নিকট, ম্যাডাম প্লিজ, ফর গড সেক চলে যান আপনি। আপনি না গেলে মনস্টার আমাদের সবাইকে মেরে ফেলবে। শুনল না মাহি, এক প্রকার দুর্ছাই করলো অফিসারের কথাটা। চোয়াল শক্ত করে গিয়ে বসলো চেয়ারে, দুহাত বুকের কাছে ভাঁজ করে আওড়ালো, যাব না আমি বলেছি না, তারপরেও জোর করছেন কেন? আপনারা পুলিশ হওয়া সত্ত্বেও একজন আসামিকে ভয় পাচ্ছেন? সিরিয়াসলি? হাঁটু কাঁপছে সবার। মেয়েটা কি আদৌ জানে না সে কি করছে? জানলে থোড়াই পটপট করতো এত কিছু। অফিসার হাত উঠিয়ে আলগোছে নিজের ঘরমাক্ত কপালখানা মুছে নিলেন কোনো মতে। শুকনো ঢোক গেলে সামনে এগোতেই ঘটল আরেক ঘটনা। কমব্যাট সবাই তক্ষুনি কিছু একটার কমান্ড পেলেন বুঝি। কানের এয়ারপোর্ট থেকে হাত সরিয়ে সঙ্গে সঙ্গে রাইফেল তাক করলেন সবার মাথা বরাবর। এহেন কাণ্ডে তটস্থ সবাই নিঃশ্বাস ফেলতে ভুলে গেলেন যেন। বেচারা অফিসারের মাথা বরাবর আছে রাইফেলের নল। একটু এদিক সেদিক হলেই গুলি বেরোবে
খুলির এফোর ছেড়ে ওফোর। কম্বাট কেমন গুরুগম্ভীর কণ্ঠে সময় নিয়ে আওড়ালেন, উনি আর 5 মিনিটের মধ্যে আমাদের সাথে না গেলে তোদের খুলি উড়িয়ে দেওয়ার কমান্ড এসেছে, সো ক্যারি অন। কথাটা শুনতে ভয়ে দেহজের আত্মা উড়ে যাবার জোগাড় সবার। কেউ কেউ নিঃশ্বাস আটকে ফেলেছে ইতিমধ্যে। অফিসার তখন আচমকা হাত পা ছড়িয়ে উবু হয়ে শুয়ে পড়লেন মাহির পায়ের নিকট। এহেন কাণ্ডে হকচকায় মাহি, তক্ষুনি গুটিয়ে নেয় পাত দুটো। এদিকে অফিসার এবার আর্তনাদ জুড়েছেন। আহাজারি করতে করতে বলতে লাগলেন, দয়া করুন ম্যাডাম, একটু দয়া করুন, আপনি এক্ষুনি বাইরে না গেলে মনস্টার আমাদের গর্দান নিবে। প্লিজ ম্যাডাম চলে যান, আমার একটা সংসার আছে, ছোট্ট ছোট্ট দুটো মেয়ে আছে। অসহায় মানবীর বুকটা বুঝি দুলে উঠল খানিক, মুখ থেকে তৎক্ষণাৎ সরে গেল শক্ত ভাবসাব, ঠোঁট দুটো ভেঙে ফুপিয়ে উঠল ফের, মুখখানা দুহাতে আজলায় ঢেকে নিয়ে কাঁদতে কাঁদতে হেঁচকি তুলে বিড়বিড়ালো, আমি যাব না, আমি রাক্ষসটার সে নিশ্চিত আমায় মেরে ফেলবে, আমায় আবারও মারবে। বিড়বিড়িয়ে বলা কথাটুকু আদেও কেউ শুনলো কি না কে জানে। তাছাড়া শুনলেই বা কি, কেউ কি আর আটকাতে পারবে মনস্টারকে? সারিবদ্ধভাবে 2 লাইনে এগোচ্ছে কমব্যাট, মাঝখানে গুনে গুনে পা ফেলে এগোচ্ছে মাহি, মাথাটা নুইয়ে রাখা তার, কাঁদতে কাঁদতে নাকগুলো ফুলেছে বেশ। অদূরে দাঁড়িয়ে থেকে একজোড়া বাদামি চোখ কুড় চাহনিতে দেখছে মেয়েটাকে। মাহি সেদিকে থোড়াই খেয়াল আছে? মেয়েটা যত এগোচ্ছে ততই কটমটানো বাড়ছে মুগ্ধের। হাতের তালুতে জ্বলন্ত সিগারটা পিষে যাচ্ছে নির্দয় মানব, চোখ দুটোতে লেপ্টে আছে আগুন, হাত দুটো বুঝি নিষ্পিস করছে মেয়েটাকে দেখে। তার চোখের আগুনেই বুঝি এক্ষুনি ঝলসে দিবে মাহিকে। মেয়েটা বোধহয় 2 হাত দূরত্বে এসে দাঁড়ালো মুগ্ধের, আর অমনি মুগ্ধর আগুন দৃষ্টি গিয়ে আটকালো মাহির ফর্সা মসৃণ গালে। সপ্তদশীর ফর্সা নরম গালটায় 5 আঙুলের ছাপ স্পষ্ট। তার চোখ এড়ায়নি রাগী মানবের। মুহূর্তেই মুখাবয়বের পরিবর্তন ঘটল তার, সেথায় লেপ্টে গেল একরাশ জেদ। সে কেমন চটজলতি তেড়ে ফুড়ে এসে আচানক শক্ত হাতে চেপে ধরল মাহির নরম চোয়াল। এরূপ অতর্কিতে আক্রমণের চোখে খিচে বন্ধ করে নিল মাহি। চোয়ালের ব্যথায় কখিয়ে উঠল খানিক। ওদিকে হাতে জোর বাড়িয়েছে মুগ্ধ। মেয়েটা নরম তুলতুলে মুখখানা খানিক উঁচিয়ে খেয়াল করলো গালটা। অতঃপর দৃষ্টি এক পশলা আগুন জ্বলিয়ে দাঁত কিরমির করে হুঙ্কার ছুড়ে বলল, হু দ্য ফাক ডিয়ার টু টাচ ইউ জাসমিস? জাস্ট টেল মি দ্য মাদার ফাকারস নেম। আজকের এপিসোডে এতটাই রাখলাম। খুব শীঘ্রই আরেকটা এপিসোড নিয়ে তাড়াতাড়ি ফিরবো। ততক্ষণের জন্য পাশে থাকবেন এবং আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, লাইক করবেন, কমেন্ট করতেও ভুলবেন না। টাটা।